হ্যালো ছোট্ট ছোট্ট ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের? বলো তো, কে কেমন আছো আগে সেটা বলো। একজন বলছে আব্দুল্লাহ ভাই কোথায়? হ্যাঁ ভাই, আব্দুল্লাহ ভাই আছে, কিন্তু আজকে উনি সবকিছু মিলে একটু ব্যস্ত আছেন। এই জন্য আমাকে হঠাৎ করে ক্লাসে আসতে হলো। তো যাই হোক, ব্যাপার না। আশা করি ঘন্টাখানেক সময় তো আমরা একেবারে খারাপ কাটাবো না। ভালোইভাবে সময়টা কাটবে বলে আমি আশা করি। তো আগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, কে কেমন আছো আগে সেটা জানো। আমি যদিও তোমাদেরকে সাধারণত বাংলা ব্যাকরণটাই দেখাই, তাই তো? কিন্তু আজকে আমরা কিছুক্ষণ সময় কাটাবো বাংলা প্রথম পত্রের বেশ গুরুত্বপূর্ণ দুইটা টপিক, ফুলের বিবাহ এবং বন্দনা নামক এই কবিতাটা নিয়ে। তো তার আগে বলো যে কে কেমন আছো, একটু তোমাদের খোঁজ খবর নিয়ে নিই, তারপরে আস্তে আস্তে পড়াশোনা করা যাবে। ওকে, দেখতে পাচ্ছি সবাই ভালোই আছে টুকটাক। অনেকে সালাম জানিয়েছো, সবাইকে একযোগে ওয়ালাইকুম আসসালাম। এখন কথা হচ্ছে যে ক্লাস নাইনে দেখো, দেখতে দেখতে কিন্তু বছরের অর্ধেক শেষ হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখছো? সো এই জন্যই কিন্তু বলা হয় যে সময় আসলে দেখতে দেখতে চলে যায়, তাই না? তো সময় যেহেতু দেখতে দেখতে চলে যায়, সময়ের সাথে তাল মিলানো না আসলে অনেক কঠিন। এই জন্য যেটা করতে হয়, আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি যে তুমি রেগুলার কম করে পড়ো, অল্প অল্প করেই পড়ো, কোনো সমস্যা নেই। কিন্তু পড়ার যে রেগুলারিটিটা, এই রেগুলারিটিটা তুমি হচ্ছে মেনটেন করো, ঠিক আছে? কেননা তোমার হয়তোবা আজকে 10 ঘন্টা পড়ছো, কালকে 6 ঘন্টা, তারপর দিন 2 ঘন্টা, তারপর দিন 1 ঘন্টা, এইভাবে হয় কি মানে অনেকটা অগোছালো হয়ে যায় পড়াশোনাটা। কিন্তু যদি এমন হয় যে তুমি রেগুলার 2 ঘন্টা 3 ঘন্টা একটা ফ্লোতে পড়ে যাচ্ছ, তখন দেখবা যে তোমার আস্তে আস্তে ওই 2-3 ঘন্টা, আস্তে আস্তে 4 ঘন্টা 5 ঘন্টা, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু যদি এরকম অগোছালো ভাবে পড়তে থাকো, দেখবা যে দেখতে দেখতে হচ্ছে 2-3 মাস পরে বার্ষিক পরীক্ষা চলে আসছে। তো এখন বার্ষিক পরীক্ষা এটা ফ্যাক্ট না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে ক্লাস নাইনের একটা স্টুডেন্টের মেইন টার্গেট থাকা উচিত হচ্ছে এসএসসি পরীক্ষা, ঠিক আছে? সো এসএসসি পরীক্ষার কে উদ্দেশ্য করে তুমি যখন এই ছোট ছোট বিষয়গুলো ভালোভাবে পড়বা, অটোমেটিক ভাবে দেখবা যে তোমার যে মেইন টার্গেট 9-10 এর পরে যে এসএসসি পরীক্ষা, এটা দেখবে অনেক 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 ভালো হয়ে গেছে। তো এই জন্য আমি সবসময় বিশেষ করে যারা ক্লাস নাইনে থাকে তাদেরকে একটা কথা বলি যে ভাই, আহ, এই তথাকথিত প্রথম সাময়িক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এইগুলো শব্দগুলো মাথার থেকে ঝেড়ে ফেলে তুমি বরং চিন্তা করবে এভাবে যে তোমার এই টপিকগুলো থেকে এসএসসি পরীক্ষায় কিন্তু সরাসরি প্রশ্ন থাকবে। তো যেহেতু প্রশ্ন থাকবে, সেহেতু তোমার উচিত হবে এখন থেকেই সেইভাবে একটু একটু করে নিজেকে গুছিয়ে নাও। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি একটা গল্প, একটা কবিতা আজকের ক্লাসে আছে। তো এখান থেকে তো ক্লাস 10-এও প্রশ্ন হবে, এসএসসি পরীক্ষায় প্রশ্ন হবে। তাহলে আমার কথা হচ্ছে, আমি যদি এখন ক্লাস নাইনের একেবারে শুরু থেকে আমি এই প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, ব্যাকরণ থেকে শুরু করে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, প্রত্যেকটা বিষয় যদি আমি একটু গুছিয়ে পড়তে পারি, তাহলে দেখা যাবে যে আমার ক্লাস 10-এ উঠে কষ্ট হচ্ছে না। 10-এর মধ্যে প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, তারপরে হচ্ছে এসএসসি পরীক্ষায় দেখবা যে ওই সময় আর পড়াশোনা করতে অন্তত কষ্ট হচ্ছে না, ঠিক আছে? তো এই কথাটা ক্লাসের শুরুতে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি জানি যে তোমরা অনেকে আছো যে বাংলা প্রথম পত্র পড়তে তোমাদের আসলে অতটা মানে তোমরা ইন্টারেস্ট ফিল করো না। কেননা এর মধ্যে অনেক গল্প আছে যার মধ্যে কোনো রসকস নেই। তারপরে কবিতাও আছে, কেমন যেন বিরক্তি লাগে। কিন্তু দিন শেষে একটা কথা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে 9 বলো, 10 বলো, এসএসসি পরীক্ষা বলো, আমাদেরকে কিন্তু দিন শেষে পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় উত্তর করা লাগতে পারে। সো এই জন্যই হচ্ছে আমাদেরকে সেভাবে আগাতে হবে। তো চলো তাহলে, শুরুতে অনেক কথা হয়ে গেল। আজকে আসলেই বেশ গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো যে
বেশ মজার মজার দুইটা টপিক আজকে আমাদের ক্লাসে আছে। তো চলো তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। আমরা একেবারে শুরুতে যেটা নিয়ে কাজ করব আজকে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ। এই ফুলের বিবাহ নামক ছোট্ট এই গল্পটা আজকে আমরা শুরুতে আলোচনা করব। আমরা পড়বো, জানবো এবং বন্দনা নামক একটা ছোট কবিতা আছে, আমরা কবিতাটা পড়বো, জানবো এবং এটার উপর ভিত্তি করে আমরা কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন একটু প্র্যাকটিস করব। আর হচ্ছে আমরা ফুলের বিবাহ নামক এই ছোট্ট গল্পের উপর ভিত্তি করে আমরা একটা সৃজনশীল প্রশ্নও দেখব। ঠিক আছে? তো চলো তাহলে, যেহেতু দুইটা টপিক বেশ বড়, যদিও কবিতাটা ছোট কিন্তু কবিতার মধ্যে অনেক কিছু বোঝার আছে। তো চলো তাহলে আমরা কালক্ষেপণ না করে আস্তে আস্তে মূল গল্পের মধ্যে প্রবেশ করি। বাহ, কি সুন্দর ফুল না? এখন চলো দেখি এই ফুলের বিবাহ দেওয়া যায় কিনা, এটা নিয়ে একটু কাজ করি। ওকে, সো যেটা নিয়ে প্রথমে একেবারে শুরুতে বলবো সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে পড়তে যেটা বিরক্তি কাজ করে সেটা হচ্ছে এই কবি পরিচিতি বা লেখক পরিচিতি। তো এই বিরক্তিটা কিভাবে কাটানো যায় আমি একেবারে ক্লাসের শুরুতে এই পরামর্শটা তোমাদের একটু দিই। মেহেদি তো আসলে তোমাদের রেগুলার ফার্স্ট পেপারটা পড়ায় এবং ওর মতো করেই পড়ায় এবং আমি জানি অনেক ভালো পড়ায়, কিন্তু আমি আজকে একটা তোমাদের ছোট পরামর্শ দিচ্ছি, তোমরা এটা একটু মাথায় রাখবা। বিষয়টা হচ্ছে এই, তোমার হয়তোবা এই লেখক পরিচিতি বা কবি পরিচিতি পড়তে আমি জানি তোমার ভালো লাগে না, কিন্তু তুমি এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র থেকে আসা প্রশ্ন বিশ্লেষণ করে দেখবা যে লেখক পরিচিতি বা কবি পরিচিতি থেকে প্রত্যেক বছর 3টা 4টা 5টা 6টা 6টা 7টা এই ধরনের প্রশ্ন কিন্তু শুধু লেখক পরিচিতি থেকেই আসে। এবং এই লেখক পরিচিতি পড়তে যেহেতু আমাদের ছেলেমেয়েরা মজা পায় না, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নগুলো উত্তর করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়। এই জন্য আমি দেখো তোমাদের ছোট একটা পরামর্শ আজকে দিয়ে রাখছি, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে লেখক পরিচিতে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হচ্ছে যে কোনো লেখকের যে সাহিত্য কর্মটা রয়েছে। কথাটা মন দিয়ে শোনো, আজকে ক্লাসে আমি মূলত তোমাদের কিছু ডিরেকশন দিব, ওই গল্পটা তোমরা এমনি পড়ে বুঝতে পারবা আমি জানি, আমি কিছু নির্দেশনা দেবো, এটা একটু মাথায় ঢুকায় রাখবা। যেটা আমি বললাম, যে কোনো লেখকের রচিত যে সাহিত্যকর্ম এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো ধাঁচের প্রশ্ন আসতে পারে। যেমন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই যে তার কিছু লেখনীর নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন মনে করো যে পরীক্ষায় প্রশ্ন আসলো এরকম, যে কথার কথা পরীক্ষায় প্রশ্ন আসলো যে বিষ বৃক্ষ এটা কোন লেখক কর্তৃক রচিত। পরীক্ষায় প্রশ্ন আসলো যে কমলাকান্তের দপ্তর এটার লেখক কে। এখন তুমি একটু বলো তো, তোমার যদি এটা পড়া না থাকে তুমি কি উত্তর করতে পারবা? পরীক্ষায় প্রশ্ন আসলো কথার কথা কপালকুণ্ডলা এটা কি, এটা নাটক, এটা উপন্যাস, এটা ছোট গল্প নাকি প্রবন্ধ? তাহলে তোমাকে কিন্তু এটা জানতে হবে যে কপালকুণ্ডলা এটা কি, তারপরে না তুমি আস্তে আস্তে উত্তর করতে পারবা। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে কোনো লেখকের যে সাহিত্যকর্মটা রয়েছে তোমরা সাহিত্যকর্মটা খুব সুন্দর করে পড়বা। তুমি যখন সুন্দর করে পড়বা এবং একবার দুইবার পড়লে কিন্তু এটা হবে না। তুমি মনে করো যে ক্লাস 9-এ আজকে থেকে শুরু করে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তুমি বঙ্কিমের এই লেখনীগুলো অন্তত 2বার 5বার 10বার পড়ো, অটোমেটিক দেখবা পরীক্ষার হলে যখন এমসিকিউ কোশ্চেন তুমি সলভ করতে যাবে তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিবে। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? তুমি হয়তো আজকে ভাইয়েরা একবারে পড়ছো, এই জন্য তোমার মাথায় মনে হয় কি সকালে পড়ে আসছে আজকে মনে নেই, সকালে পড়ছি বিকালে মনে নেই, বিকালে পড়েছি রাত্রে মনে নেই, এটা তোমার এই মুহূর্তে মনে হচ্ছে। কিন্তু যখন তুমি এটা রেগুলার বেসিস পড়ে যাবা, 1 মাসে একবার, 1 মাসের মধ্যে 2বার 3বার যখন এগুলো 2-3বার রিডিং পড়বা তখন দেখবা যে পরীক্ষার হলে যখন এমসিকিউ প্রশ্ন সলভ করবা তোমার ব্রেন তোমাকে নক করবে যে এটার মনে হয় উত্তর এটা হতে পারে। তাহলে আমি এই যে কথাটা বললাম এটার উদ্দেশ্য কি, যে কোনো লেখক পরিচিতি পড়তে তোমার বিরক্তি লাগে, কিন্তু তুমি যদি একটা টেকনিক মেনটেন করো যে লেখক পরিচিতির মধ্যে ভাইয়া বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই লেখকের যে সাহিত্যকর্মটা আছে, এবং তুমি সাহিত্যকর্মটা একটু ভালোভাবে পড়ে থাকবা, পড়ে রাখবা, একাধিকবার দেখবা পরীক্ষার হলে যে উত্তর করতে পারবা। এরপরে যেটা আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ওই লেখকের জন্মসাল এবং মৃত্যুসাল।
তো মনে করো আমি ধরে নিচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তুমি একটা ছোট কাজ করো। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে আজকে এই কাজটা করবা, যদি পারো আজকে এই কাজটা করে এটা আমাকে গ্রুপে জানাবা, ঠিক আছে? মনে করো আমাদের তো ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, শিখবো জিতবো গ্রুপ আছে, তারপরে তোমাদের ক্লাস 9 একাডেমিক গ্রুপ আছে, সেখানে আমাকে মেনশন করে বা মেহেদিকে মেনশন করে তুমি সুন্দর করে এটা অ্যাটলিস্ট এই কাজটা করে আমাকে দেখাবা। কি কাজ? আমি ধরে নিচ্ছি তোমার ক্লাস 9-এ বাংলা প্রথম পত্রে যে কয়টা গল্প বা যে কয়টা কবিতা তোমার সিলেবাসে আছে, তুমি যে কাজটা করতে পারো, মনে করো আমি ধরে নিচ্ছি এটা আমার একটা খাতার কাগজ, একটা পেজ, আমি বাম পাশে লিখলাম কবি বা কবিদের নাম, ডান পাশে আমি লিখলাম জন্ম, তার ডান পাশে আমি লিখলাম মৃত্যু, মানে জন্মসাল মৃত্যুসাল। দেখো কত সহজে এই জিনিসটা মাথায় ঢুকে যাবে। কথার কথা ধরে নিচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম 1838, মৃত্যু হচ্ছে কত 1946। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 25শে বৈশাখ 1268, এত দরকার নেই, 1861 1941, ঠিক আছে? কাজী নজরুল ইসলাম 1899 1976, দেখছো? এবং তোমাদের একটা সত্যি কথা বলি, এই আমি ক্লাস 9-এ যখন ছিলাম, আমি একটা কাগজে ঠিক এইভাবে জন্ম মৃত্যু সাল লিখে আমার যে পড়ার টেবিলটা ছিল, আমি ঠিক পড়ার টেবিলের সামনে এটা টানিয়ে রাখছিলাম। এর ফলে যেটা আমার হয়েছে, আমি সেই ক্লাস 9-এ থাকতে কিন্তু ভাইয়ারা এটা পড়ে আসছি। এখন আমি চোখ বন্ধ করে আমি, তুমি যে কোনো কবির জন্মসাল মৃত্যুসাল আমার কাছে শুনবা, আশা করি ভুল হবে না। কারণ কি, আমি যখন ক্লাস 9-এ ছিলাম তোমাদের মতো আমার ব্রেন অনেক শার্প ছিল, ওই পড়ে রাখছি। আর এদের জন্মসাল মৃত্যুসাল এ তো এমন না যে এটা মাসে মাসে পরিবর্তন হবে। আমি কি বোঝাতে পেরেছি কিনা? তো তোমাদের কিন্তু এটা মনে থাকে না, আমি জানি, মনে থাকার কিন্তু একটা টেকনিক শিখিয়ে দিলাম। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে তুমি জন্মসাল মৃত্যুসালটা এইভাবে সুন্দর করে পড়লে, পড়ার পরে যেটা তুমি করলে, এই লেখকের যে ছোট ছোট কিছু কথা আছে, যেমন দেখো তিনি কি সুন্দর একেবারেই একটা কথা এখানে বলা হচ্ছে যে 1865 সালে প্রকাশিত তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। এখান থেকে কি একটা এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে না? আজকে বাংলা সাহিত্যে যে এত উপন্যাস রচিত হয়েছে, তোমরা কি কেউ জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। যে তার আগেও কিন্তু অনেকে উপন্যাস রচনা করেছেন, পরবর্তীতেও করেছেন, কিন্তু তার লেখা দুর্গেশ নন্দিনীকেই বলা হয় হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, এবং যেটা প্রকাশিত হয়েছিল 1865 সালে। তাহলে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো তুমি যখন পড়বা, যে সুন্দর করে একটু মার্কিং করে রাখবা, ব্যাস হয়ে গেল। পরীক্ষায় প্রশ্ন আসলো তিনি কর্মজীবনে কি হিসেবে বা কোথায় নিয়োজিত ছিলেন? ম্যাজিস্ট্রেট। চিন্তা করতে পারো, এখনকার ম্যাজিস্ট্রেট আর তখনকার ম্যাজিস্ট্রেট কিন্তু এক না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রথম গ্রাজুয়েট, তার মানে বুঝতেই পারছো তিনি কিন্তু খুব মেধাবী ছিলেন। তো স্বাভাবিকভাবে তিনি পড়াশোনা করেছেন, সে সময় তিনি কর্মজীবনে ম্যাজিস্ট্রেট হিসেবে এবং ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন, এবং বাকি জীবনটা তিনি একই পেশায় নিয়োজিতও ছিলেন। তারপর তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গাটা, এই যে দেখো ঘুরে ফিরে কিন্তু দুইটা বা তিনটা বা চারটা তথ্য, মানে বিষয়টা এমন না যে এখানে একাধিক তথ্য আছে এবং এটা মনে রাখা কঠিন, আসলে কিন্তু তা না। জাস্ট তোমার কাজ হচ্ছে তুমি জন্মসাল মৃত্যুসাল একটা খাতায় সুন্দর করে নোট করে রাখো, তারপরে বেসিক যে কথাগুলো আছে বেসিক কথাটা আস্তে আস্তে একাধিকবার পড়ো, মাথায় ঢুকে যাবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাহিত্যকর্মটা একাধিকবার পড়তে থাকো। এবং আরেকটা কথা বলে রেখি, যে কোনো লেখকের বিশেষ করে উপন্যাসগুলো একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? উপন্যাসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে বারবার দেখা গিয়েছে। তো যাই হোক, আমি যে কথাটা বলেছি আমি জানি খুবই কমন কথা, কিন্তু তোমরা কবি পরিচিতি পড়তে তোমাদের খুব আনকমফোর্ট লাগে, তোমরা একেবারে কমফোর্টেবল জোনে থাকো না, এই জন্য আমি পরামর্শটা তোমাদেরকে দিয়ে রাখলাম। বুঝতে পেরেছো? ওকে, তাহলে চলো তাহলে আমরা আস্তে আস্তে মূল গল্পটা একটু প্রবেশ করি। দেখো, ফুলের বিবাহ
এই গল্পটার মধ্যে মূলত বিষয় হচ্ছে যেটা ফুলের তো আর বিয়ে দেওয়া যায় না, তাই না? এটা আমরাও জানি। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কাজটা করেছেন, এখানে বিভিন্ন সময় বিভিন্ন ফুলের যে কি বলা যায় এটাকে, যে ফুলের বিভিন্ন ধরন, সেটা কখন ফোটে, সেটার গন্ধ, সেটার সার্বিক একটা চরিত্র, সার্বিক একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি এই গল্পের মাধ্যমে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এবং এটার সাথে তিনি একটু বিবাহের প্রসঙ্গ তুলে এনেছেন এবং সেই সময়ের সার্বিকভাবে আশেপাশের পরিবেশ পরিস্থিতি, মানুষজনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, এই ছোট ছোট বিষয়গুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং ফুলের সাথে সম্পর্ক রেখে মানব জীবনের যে অনুভূতির একটা সম্পর্ক তিনি এখানে সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখো, শুরু হয়েছে কি, বৈশাখ মাস বিবাহের মাস। এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন মাসকে বিবাহের মাস বলে উল্লেখ করেছেন। একেবারেই এই ছোট গল্পের প্রথম লাইন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ভালো কথা, বৈশাখ মাস বিয়ের মাস। আমি পহেলা বৈশাখে নসীবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। কোন বাবুর ফুল বাগানে? নসীবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। ভবিষ্যৎ বর কন্যা দিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। তার মানে ভবিষ্যতে যারা বর হবে, কন্যা হবে, তাদের যেন কিছু আমি বলতে পারি, এই জন্য আমি ওই বিয়ে দেখার পরে আমার মধ্যে এমন একটা আইডিয়া হয়েছে, এমন একটা কনসেপ্ট হয়েছে, এমন একটা ধারণা হয়েছে, যারা ভবিষ্যতে বিয়ে করবে, আমি যেন তাদের কোনোভাবে, কোনো না কোনোভাবে একটা তথ্য প্রদান করতে পারি। মল্লিকা ফুলের বিবাহ। দেখো, ফুলের কিন্তু আসলে ওইভাবে বিয়ে হয় না, আমরা জানি। পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে যে ফুলের বিবাহ নামক ছোট্ট এই গল্পে শুরুতেই কোন ফুলের বিয়ের কথা বলা হয়েছে? শুরুতে মল্লিকা ফুলের বিয়ের কথা বলা হয়েছে। তোমরা যারা গল্পটা পড়েছ, তোমরা জানো পরবর্তীতে কিন্তু অনেক ফুলের প্রসঙ্গ এসেছে, কিন্তু শুরুতে কোন ফুলের কথা বলা হয়েছে? মল্লিকা ফুলের কথা বলা হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে। বৈকাল, শৈশব অবসান প্রায়, কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। তাহলে কি বলা হচ্ছে? ক্ষুদ্র বৃক্ষকে কন্যার পিতা বড়লোক নয়। তার মানে বুঝতে পারছো, কন্যার পিতা হচ্ছে কন্যার পিতাকে বৃক্ষ বা গাছের সাথে কিন্তু এখানে তুলনা করা হয়েছে। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে। এই যে দেখো, এখান থেকে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। ফুলের বিবাহ নামক গল্পে পাত্র কে ছিল? স্থলপদ্ম। পদ্মফুল যেমন পানিতে হয়, স্থলেও কিন্তু হয়। তাহলে পরীক্ষায় দেখো, তোমার যদি এই গল্পগুলো ভালোভাবে পড়া না থাকে, তুমি কিন্তু উত্তর করতে পারবে না। যে উদ্যানের রাজা হিসেবে কাকে তুলনা করা হয়েছে? পদ্মকে। কোন পদ্ম? স্থলপদ্ম। এবং স্থলপদ্মকে এখানে পাত্র হিসেবে লেখক তুলে ধরেছেন। মানে বুঝতেই পারছো, আসলে এটা তোমরা এটা তো বুঝো যে যে কোনো গল্প, নাটক, এগুলো অনেকটা কল্পনার আশ্রয় নিয়েই হচ্ছে লেখক লেখেন। আসলে বাস্তবে কি ফুলের কখনো বিয়ে হয়? কিন্তু তুমি একটু এইভাবে কল্পনা করে দেখো, চোখ বন্ধ করে। মনে করো তুমি একটা ফুলের বড় বাগানে হাঁটছো, সেখানে বিভিন্ন প্রজাতির ফুল, তো তাদের মধ্যেও তো সুখ দুঃখ, গল্প স্বল্প এরকম হয়। তো এটাও ঠিক তাই, যে মনে করে একটা ফুলের সাথে আরেকটা ফুলের বিয়ে হচ্ছে, তো সেটাই হচ্ছে লেখক এখানে তুলে ধরেছেন। তো যাই হোক, পাত্রই কিন্তু ঘর বড় উঁচু, স্থলপদ্ম অত দূর নামিল না। তার মানে বলতে চাচ্ছে যে স্থলপদ্মের ঘর অনেক উঁচুতে। তার মানে কি, মাটিতে হওয়া ওই পদ্ম ফুলটা অনেক উঁচুতে তার অবস্থান, এটা বলতে চাচ্ছে লেখক। জবা এ বিবাহে অসম্মত ছিল না। এই যে তাহলে তাহলে আমরা এতক্ষণ পাত্রের নাম শুনলাম, কে ছিল? পদ্মফুল। আর বিয়ে হচ্ছে কার সাথে? জবা ফুলের সাথে। কি খুব মজার না বিষয়টা? তো যেভাবেই হোক, পদ্ম যদিও একটু উঁচু মাটিতে সেই মুহূর্তে আছে বা উঁচুতে অবস্থান করছে, কিন্তু জবা ফুল এখন তার সামনে বিবাহ চলে আসছে, সে একেবারে অসম্মতি দিতে পারেনি। কিন্তু জবা না খুব রাগী। দেখো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জবা ফুলকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তার কিন্তু এই চরিত্র, সে কিছুটা বদমেজাজি বা কিছুটা রাগী।
এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা কিন্তু জাস্ট অ্যাজ ইউজুয়াল পড়ে যাও, কিন্তু দেখবা যখন পরীক্ষায় এমসিকিউ টাইপ ওকে। সো তোমরা মনে হয় কথা শুনতে পাচ্ছ। সো দেখো এরপরে হচ্ছে যেটা, তো জবাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, সে তাকে বলা হচ্ছে যে সে কিছুটা হলো রাগী ধাঁচের। ওকে, তো কন্যাকর্তা পিছাইলেন, গন্ধরাজ পাত্র ভালো। বাহ, গন্ধরাজের যে কি সুন্দর গন্ধ, সে পাত্র হিসেবে তো ভালো হবেই, কিন্তু বড় দেমাগ। গন্ধরাজকে তার অনেক দেমাগ, তাই না? প্রায় তাহার বর পাওয়া যায় না। এইরূপ অবস্থার সময় ভ্রমরাজ ঘটক হইয়া, ঘটক কে ছিল? ভ্রমররাজ। ভ্রমর মানে তো বুঝতে পারছো, ভ্রমর বা মৌমাছি, তোমরা যাই বলো না কেন। তাহলে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। তাহলে ঘটকরাজ কে ছিল? ঘটকরাজ ছিল হচ্ছে মৌমাছি বা ভ্রমর। তাহলে ভ্রমর কি করতে এসেছে? ঘটকালি করতে আসছে। ঘটকালি করতে আসছে কোথায়? এই স্বাভাবিকভাবে মল্লিকা বৃক্ষ সদনে, তার মানে কি একেবারেই ফুলের বাগানে। কল্পনা করে দেখো, তিনি আসিয়া বলিলেন, গুন 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 মেয়ে আছে, এই যে দেখো। দেখবা যে একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু বোঝা যায়, ভ্রমর দেখবা যেখানেই থাকুক ও কিন্তু মানে গুনগুন গুনগুন একটা শব্দের মধ্যে সবসময় থাকে। তো ও গুনগুন শব্দ করতে করতে এসে বলছে কি, এই যে তোমাদের ফুলের বাগানে এত বিভিন্ন ধরনের ফুল, তোমাদের এখানে কি বিয়ে করার মতো কোনো মেয়ে বা পাত্রী আছে কিনা? কি খুব মজার না গল্পটা? মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন, পত্রাসন মানে কি? পত্রাসন মানে হচ্ছে পত্রের আসন। আসন মানে কি? বসার জায়গা। তা ভ্রমর মানে বুঝতে পারছো, ঘটকালি যারা করতে যায় কি হয়, সাধারণত ঘটকরা পুরুষ হয়ে থাকে। তাহলে সেই পুরুষ মনে করো যে কারো বাড়িতে গেছে ঘটকালি করতে, তাকে একটা বসার জায়গা দিবে না? তো যেহেতু বসার জায়গা দিবে, ভ্রমরকেও একটা বসার জায়গা দিয়েছে। তো সেই বসার জায়গা তিনি পেয়েই একইভাবে গুনগুন করে বলছে, মেয়ে দেখিব। বাহ, ভালো কথা। মেয়ে যেহেতু দেখতে চেয়েছে, চলো তাহলে মেয়েকে দেখে আসি, দেখি বিবাহযোগ্য মেয়ে কেমন। ফাহমিদা অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করছে, উদ্যান কি? উদ্যান হচ্ছে অনেকগুলো গাছের সমারোহ, যখন এক জায়গায় অনেকগুলো গাছ থাকে, সেই পুরো গাছের ওই এলাকাটাকে আমরা বলতে পারি উদ্যান। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, যেহেতু আমি তোমাদের প্রতিনিয়ত সবসময় বাংলা প্রথম পত্র টপিকটা পড়াই না, সেটা হচ্ছে এই, তোমরা যে কোনো গল্প বা যে কোনো কবিতা পড়তে যে যদি কখনো দেখো যে কোনো না কোনো একটা শব্দের অর্থ তুমি বুঝতে পারছো না, কথার কথা, আমি ধরে নিচ্ছি যে তুমি পত্রাসন মানে এই শব্দটার অর্থ তুমি হঠাৎ করে পড়ার সময় বুঝতে পারলে না, তুমি যে কাজটা করবা, দেখো ভাইরা, যে কোনো গল্পের শেষে কিন্তু অনেক শব্দার্থ থাকে। তোমার কাজ হচ্ছে এই শব্দার্থে যে ওই শব্দটার অর্থ তুমি সুন্দর করে জেনে আসবা। এই যে দেখো শব্দার্থ এবং টিকা, আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ তুমি যখন একটা গল্প পড়ছো, ওই গল্পের মধ্যে তোমার কোনো না কোনো ভাবে একটা শব্দে দুইটা শব্দের সমস্যা থাকতেই পারে, এটা অসম্ভব কিছু না। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সাথে সাথে ওই শব্দটা একেবারে শব্দার্থে চলে যাবে, শব্দার্থে যে ওই শব্দটার অর্থ একটু সুন্দরভাবে জেনে আসবে, জেনে আসার পরে তুমি আবার গল্পটা আস্তে আস্তে পড়া শুরু করবে, তাহলে দেখবা তুমি আস্তে আস্তে গল্পটা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে একজন কমেন্ট করছো যে শুরুতে মনে হয় কবি পরিচিতিতে মনে হয় কবির নাম, ওই দুঃখিত, মৃত্যুশালটা ভুল আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, বইয়ে যেটা আছে বইয়েরটাই থাকবে, হয়তো ওখানে মৃত্যুশালটা ভুল হয়েছে, আমি নিজেও খেয়াল করিনি আসলে। আমি ওই সময় তোমাদের বোঝাচ্ছিলাম না যে কিভাবে মনে রাখবা জন্মসাল মৃত্যুসালটা, ঠিক আছে? ওকে। সো দেখো, যেটা আমি বলতে চাচ্ছিলাম
একটা শব্দের অর্থ তোমার জানা নাই থাকতে পারে, কিছুই যায় আসে না, তুমি সাথে সাথে শব্দ অর্থ থেকে ওটা জেনে চলে আসো। ওকে, থ্যাংক ইউ। সো বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। এই যে দেখো একটা শব্দের অর্থ আমাদের সামনে চলে আসলো, যেটা আমরা জীবনেও নাম শুনিনি। অবগুণ্ঠনবতী, কি সত্যি কিনা? তাহলে আমি এই শব্দটার অর্থ জানি না, আমি সাথে সাথে শব্দার্থে চলে গেলাম। যখন আমি শব্দার্থে চলে গেলাম, শব্দার্থে যেয়ে দেখলাম অবগুণ্ঠন বলতে সেই কন্যা বা সেই নারীকেই বোঝানো হয় যে আসলে বিয়ের উপযুক্ত। তাহলে অবগুণ্ঠনবতী কন্যা মানে কি? যে কন্যা বিয়ের উপযুক্ত, সেই কন্যাকে দেখানো হলো কাকে? ঘটককে দেখানো হলো। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিলে বলিলেন, গুণ 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 দেখিতে চাই, ঘোমটা খোলো। বাহ, ভালো কথা, ঘোমটা খুলতে বলছে। লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘোমটা খোলে না। স্বাভাবিকভাবেই আমরা এখন যে সমাজে বসবাস করি, আমরা নাটক সিনেমায় যেটা দেখতে পাই, বাস্তব জীবনেও ঠিক তাই থাকে। সাধারণত একটা মেয়েকে দেখতে আসা হয়েছে, সে মেয়ে তো একটু নরম সরম ভদ্রভাবে একটু ঘোমটা টোমটা দিয়ে বসে থাকে, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, সমাজে বাস্তবে যেটা যেভাবে হয়ে থাকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বিয়ের প্রসঙ্গ এনেছে ফুলের, ফুলের মধ্যেও কিন্তু তিনি সেই একই ধরনের বিয়ের প্রসঙ্গটা এনেছেন। আমি কি বোঝাতে পারছি? থ্যাংক ইউ। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। কি, কেমন না বিষয়টা? আগের কালে যেটা হতো, মেয়ে দেখতে গেলে তো যেভাবে হোক ছেলে পক্ষ থেকে যারা আসতো বলতো যে একটু মুখটা খোলেন, মুখটা খোলো। তখন আসলে যেভাবে মেয়ে তো আর ইচ্ছা করে মুখ খুলতো না, তখন পাশে যে নানি দাদি বা বয়স্ক যারা থাকতেন, তারা এসে হচ্ছে মুখটা দেখাইতেন। বিষয়টা বোঝার চেষ্টা করো। আলিফ বারবার একটা প্রশ্ন করছো, প্লিজ যদি শব্দার্থ না থাকে এই ধরনের প্রশ্ন করো না। আই এম সরি টু সে, শব্দার্থ 100% থাকবে ভাইয়া। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতায় শেষে যে দেখো শব্দার্থ আছে, থাকবে না কেন? এটা কোন ধরনের প্রশ্ন করলে ছোট ভাইয়া? ওকে। ভ্রমর ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি মানে কি? ধরে নিচ্ছি আমি এই শব্দটার অর্থ জানি না, আমি সাথে সাথে চলে যাব শব্দার্থে। শব্দার্থে যেয়ে আমি দেখে আসবো সন্ধ্যা ঠাকুরানী দিদি বলতে একেবারেই সন্ধ্যাকালীন সময়ের কথা বলা হচ্ছে, গোধূলি লগ্ন যেটা বলে, দিনেরও শেষ প্রায় রাতের শুরু, ওই সময়টাকে বলা হয় গোধূলি লগ্ন, যেটাকে বলা হচ্ছে সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে বুঝায় লাগিতে বলিল এবং বলল, দিদি একবার ঘুমটা খোলো, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি। তার মানে বিষয়টা বুঝতে পারছো? গ্রামে যেটা হয়ে থাকে, নানি দাদি চাচিরা এসে বলে ঘুমটা খোলো, যখন না খুলে তখন আস্তে আস্তে তারা খুলে দেয়। আর এখানে এসে বলতে এরা বলছে যে এই যে দেখো কত সুন্দর করে সোনা পাখি চাঁদ লক্ষ্মী এই ধরনের শব্দ ব্যবহার করে তাকে বলা হচ্ছে যে এবার বাবা তোমার ঘুমটাটা একটু খোলো। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান দিদি তুই যা। এই ঠান দিদি বলতে কি বোঝানো হচ্ছে? এই যে একটু বয়স্ক যারা, হ্যাঁ, দাদি বা আমি যদি বলি ঠাকুরমা, তাদেরকেই ঠান দিদি বলা হয়। বলছে যে তুমি যাও না। কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল, শেষ পর্যন্ত মুখ সে খুলিল। তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুনগুন করিয়া বলল, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত। তার মানে এই যে যখনই মেয়ে একটু মুখ খুললো, সাথে সাথে ভ্রমর এসে বলল, বাহ খুব সুন্দর, মেয়ে অনেক গুণবতী। কন্যা পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, কন্যার পরিমলে মানে কি? কন্যার সুগন্ধে, এখানে সুগন্ধ বলতে কি বোঝানো হচ্ছে? ফুলের গন্ধের কথা কিন্তু বলা হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে। একটা জিনিস দেখো, ফুলের গন্ধ নামক গল্পের কথা বলা হচ্ছে।
কিন্তু আসলে দুঃখিত, ফুলের বিবাহ নামক গল্পে ফুলের বাস্তবে বিবাহ হয় না, আমরা সেটা সবাই জানি। কিন্তু আমাদের সমাজে প্রচলিত একটা পাত্র এবং পাত্রীর মধ্যে বিয়েটা যেভাবে হয়ে থাকে, সমাজে যেভাবে বিষয়গুলো প্রচলিত, সেটাই কিন্তু এখানে সেভাবে তুলে ধরা হয়েছে এবং ফুলের প্রসঙ্গ এনে জাস্ট। বাস্তবে কি হয়ে থাকে, সমাজে পাত্র থাকে, ফুলের মধ্যে পাত্র আছে, বাস্তবে পাত্রী থাকে, ফুলেও পাত্রী আছে, ঘটকালি করতে ঘটক থাকে, এখানেও ঘটক আছে। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। মিস্টার উৎস, আপনি একই প্রশ্ন বারবার করে যাচ্ছেন। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন কড়ায় গন্ডায় বুঝাইয়া দিবে। ভ্রমর বলিলেন, গুনগুন আপনার অনেক গুণ ঘটকালিতে, কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিলেও তাও হবে। ভ্রমর বলছে, বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না? নগদ দান বড় গুণ, মানে বড় গুনগুন করে বলছে, মানে বলতে যাচ্ছে যে বিয়ের আগে যদি আগাম কিছু দেওয়া হয় সেটা কেমন হয়। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া বলিল, সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বর কে? ভ্রমর তখন বলছে, বর অতি সুপাত্র, তার অনেক গুণ। গুণটা কেমন? তাহলে অপরাকা পসিবল না। ওকে, মাত্র একটু ছোট ইনফরমেশন তোমাদের দেওয়া দরকার, সেটা হচ্ছে যে আজকে যে কোনো ভাবেই হোক তোমরা এখন যদি অ্যাপ থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু এই মুহূর্তে অ্যাপে ঢোকাটা একটু টাফ হয়ে যাবে তোমাদের জন্য। বোঝো তো, একটা প্রযুক্তির কিন্তু সুবিধা অসুবিধা সবকিছুই থাকে। তো আজকে যেভাবে হোক অ্যাপটা স্মুথলি রান করানো যাচ্ছে না হয়তো তোমাদের এন্ড থেকে, এই জন্যে ক্লাসটা কন্টিনিউ এইভাবে করতে থাকো, তা না হলে পরে দেখা গেল কি যে তুমি আবার অ্যাপে ঢুকতে পারবা না, এই আর কি। ওকে, সো ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হয়ে, আচ্ছা, ছেলেকে বরকে, এ সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না, আমি কেবল দিব্য কর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম। আমি শুনিতে লাগিলাম, কুলাচার্য মহাশয় পাখা না ঝাঁপিয়া ছয় পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন। ওকে, তো এখানে এ সকল কথা মনুষ্য শুনিতে পায় না, তার মানে এখানে হচ্ছে লেখক নিজে থেকে বলছেন যে সাধারণ মানুষজন এ ধরনের কথা শুনতে পায় না। সাধারণ মানুষজন বলতে কি বোঝানো হচ্ছে? তোমার কথা আমার কথা, তোমার কথা আমার কথা, আমি কি বলছি তুমি কি বলছো আমরা সবাই শুনতে পাচ্ছি। তো লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে, ফুলের রাজ্যে ভ্রমরের সাথে মৌমাছির সাথে কোন ফুলের কি কথা হচ্ছে, এইটা কি আসলে তুমি আমি বুঝতে পারবো? এটা বুঝতে পারবো না। লেখক সেটার কথা বলছে, ওদের ভাষা ওদের কথা কিন্তু ওরাই বোঝে। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন। এই যে দেখো, বিয়ের প্রসঙ্গ এসেছে, মেয়ের বাবা বৃক্ষ জিজ্ঞাসা করছে, তুমি যে আমার মেয়েকে দেখলে, এবার তুমি তোমার বরকে নিয়ে বলো। বর তখন কি বলছে যে বরের মতো, এইবার বরের যখন বর্ণনা দিতে যাচ্ছে তখন আসলে মেয়ে পক্ষের বাবা বলছে যে গোলাপ বংশ কিন্তু বড় কুলীন, তার মানে কি খুবই সম্ভ্রান্তশালী, কেননা ইহারা ফুলে ফুলে মেল মানে মেলা, মানে এদের হচ্ছে গোলাপের তো সব দিক থেকেই তার প্রাচুর্য অনেক বেশি। যদি বলো সকল ফুলই ফুলে তথাপি গোলাপের গৌরব অধিক, দেখো কি বলা হচ্ছে, সকল ফুল কিন্তু ফুটে যায়, সকল ফুলই ফোটে, কিন্তু গোলাপ ফুল ফোটার পরে যত সুন্দর লাগে আসলে বাস্তবে কিন্তু অন্য কোনো ফুল কিন্তু এত ভালো লাগে না। তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো তোমাদের সবচেয়ে প্রিয় ফুলের নাম কোনটা, এটা একটু কমেন্ট করে জানাও আর কি, একটু শুনি তোমাদের ফুল সবচেয়ে ভালো লাগে কোনটা। ওকে, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান। বাঞ্ছামালি বলতে কি বোঝানো হচ্ছে? মালি তো মূলত হচ্ছে কি, মালি হচ্ছে যে ফুল গাছের পরিচর্যা করে, তাহলে গোলাপ যে সুন্দর করে ফোটায় তার কিন্তু আসলে একটা আবেগ, একটা মায়া, একটা মমতা কিন্তু এই গোলাপের পিছনে থাকে। এখানে বাঞ্ছামালি বলতে বোঝানো হচ্ছে, বাঞ্ছামালির সন্তান বলতে বোঝানো হচ্ছে গোলাপ ফুলকে।
তাহার সহস্ত রোপিত, ওই যেটা বললাম, বাঞ্ছা মানে হচ্ছে ইচ্ছা, ইচ্ছা মালির সন্তান। অর্থাৎ দেখবা যে বাগানে যত ফুলই থাকুক না কেন, মালিদের কিন্তু সাধারণত গোলাপের দিকে একটু নজরটা বেশি থাকে, তারা ওইখানে একটু বেশি যত্ন করে। এমনিতে গোলাপ দেখতে সুন্দর, আর সেটার সাথে যদি আরো যত্ন করা হয়, সুন্দর ফুল হয়, দেখতে নিশ্চয় আরো ভালো লাগে। এটার কথা বলা হচ্ছে। যদি বলো এ ফুলে কাঁটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই, যদি তুমি বলো যে গোলাপে কাঁটা আছে, হ্যাঁ ঠিক আছে, গোলাপে কাঁটা থাকতেই পারে, তাই বলে কোন ফুলে কাঁটা নেই বলো? ওকে, যাই হোক, ঘটকরাজ কোন রূপে সম্বন্ধ স্থির করিয়া বো করিয়া উড়িয়া গেল। উড়িয়া গিয়া গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফিয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। ভ্রমার বলিল, আজ কাল ফুটিবে। তার মানে বুঝতে পারছো বিষয়টা কি? ঘটক তখন মৌমাছি সাথে সাথে যেয়ে কি করছে, সাথে সাথে গোলাপ বাগানে যেয়ে বলছে, তোমার জন্য একটা বিবাহের সম্বন্ধ নিয়ে আসছি। তখন গোলাপ স্বাভাবিকভাবে জিজ্ঞেস করছে, ভালো কথা, বিয়ের তো সংবাদ নিয়ে আসছে ঘটক, খুবই ভালো কথা, তো মেয়েকে, মেয়ের বয়স কত? তখন দেখো ভ্রমর কি বলছে, মেয়ের বয়স হচ্ছে এই যে আজ কালই ফুটিবে, তার মানে হচ্ছে আজও কালও ফুলটা ফুটবে। বুঝতে পারছো? খুব মজার না কথাটা? থ্যাংক ইউ। গোধূলি লগ্ন উপস্থিত, গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। বাহ, সুন্দর তো। আমাদের সমাজে একটা বিয়ে হতে গেলে বাবারে কতদিন ধরে কত কথা, কত কিছু দুই পক্ষের মধ্যে চলতে থাকে, এটা সেটা। আর আমরা দেখতে পাচ্ছি যে মৌমাছি বিয়ের প্রস্তাব আনতে না আনতেই গোলাপ হচ্ছে ঠিক সন্ধ্যাবেলায় বিয়ে করতে করতে উদ্দেশ্যে রওনা হয়েছে। উচ্ছৃঙ্গলা নহবত বাজাইতে আরম্ভ করিল। উচ্ছৃঙ্গলা নহবত মানে কি? আমাদের সমাজে বিয়েতে যেমন আমরা বিভিন্ন ধরনের সানাই, বাঁশি, এটা সেটা, ঢাক ঢোল পিটানো হয়, একইভাবে গোলাপ ফুলের মতো রাজকীয় ফুল বিয়ে করতে যাচ্ছে, সো স্বাভাবিকভাবে সেও তো কিছু বাজাতে বাজাতে যাবে। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। এই যে দেখো, এমসিকিউ প্রশ্ন আসবে। রাতকানা কে? মৌমাছি। কিন্তু তার মানে আমরা একটা তথ্য পেলাম, মৌমাছি দিনের বেলা যতই গুনগুন করুক, রাতে কিন্তু আসলে মৌমাছি কিছুই দেখতে পায় না। কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। ভেরি গুড। খদ্যোতেরা ঝাড় ধরিল, আকাশে তারাবাজি হইতে লাগিল, কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল, অনেক বরযাত্রী চলিল, স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসনে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না। রাজকুমার কার সাথে, রাজকুমার স্থলপদ্মকে কার সাথে তুলনা করা হচ্ছে? রাজকুমার হিসেবে তুলনা করা হচ্ছে, এবং তিনি অসুস্থ থাকার কারণে তিনি আসতে পারিলেন না। দিবাবসানে মানে দেবতার আসনে অবস্থান করে যে ব্যক্তি, তাকে বলা হয় দিবাবসান। কিন্তু জবা গোষ্ঠী, অর্থাৎ জবা গোষ্ঠী বলতে শ্বেত জবা, রক্ত জবা, জরজ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি গোলাপের বিয়েতে কিন্তু সবাই উপস্থিত হয়েছে। করবীদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসি উপস্থিত হইল। সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিতে দুলিতে লাগল। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল, উগ্র গন্ধ ছুটিতে লাগিল। তার মানে কোন ফুলের গন্ধ উগ্র বলা হচ্ছে? চাপার গন্ধ কিন্তু উগ্র বলা হচ্ছে। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। তাহলে দেশ মাতাচ্ছিল কারা? গন্ধরাজের কথা বলা হচ্ছে। ওকে, সমিতা প্রশ্ন করেছো কুলীন মানে কি? কুলীন বলতে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারকে বোঝানো হয়। সম্ভ্রান্ত বলতে কি? এখনকার সমাজে যারা অনেক, এক কথায় বলতে পারো যে অনেক টাকা পয়সার মালিক যারা আর কি, ঠিক আছে। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত। অশোক কিন্তু অশোক ফুল, হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই, ফুলগুলো এখন খুব আনকমন হয়ে গেছে, তারপরও বলা হচ্ছে যে লাল হইয়া, অর্থাৎ নেশায় লাল হইয়া আসে উপস্থিত। সঙ্গে একপাল পিঁপড়া মোসাহেব হইয়া আসিয়াছে।
তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। কোনো বিবাহে না এরূপ বরযাত্রী জোটে, আর কোনো বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ ঘটায়। স্বাভাবিকভাবে পিঁপড়ারা একটু হুল ফুটাই দিলেই তো সেখানে জ্বালা করবে, সেটাই বলা হচ্ছে। কুরুবক, কুটজ প্রভৃতি আরো অনেক বরযাত্রী আসিয়াছিল। এখানে কুরুবক, কুটজ বনের ছোট ছোট এগুলো গাছের নাম, দুঃখিত, এটা প্রাণীর নাম, ছোট ছোট ফুল আর কি। এই ফুলগুলো এখন দেখা যায় না। এরা অনেকে বরযাত্রী হিসেবে আসিয়াছিল ঘটক মহাশয়ের কাছে, তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। তার মানে কিছু কিছু মধু কে পায়? মৌমাছি পায়। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বরপক্ষের বড় বিপদ। বাতাস বাহকের বায়না লইয়াছিলেন, তখন হু হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। তার মানে বিয়ে করতে আসছে, এখন গোলাপ বিয়ে করতে আসছে, বিয়ে করতে এসে মোটামুটি যেহেতু বিয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে, সবাই এসে কিন্তু দাঁড়িয়ে আছে। মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। মল্লিকাদিগের কুল বলতে কি, মল্লিকা ফুলের যে বংশ, এই কুল মানে কিন্তু এখানে বংশের কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা ফুলের জাত। মল্লিকাদিগের কুল বলতে হচ্ছে এখানে মল্লিকা ফুলের যে অংশটা রয়েছে তাদের কথা বলা হচ্ছে। আমি বাহকের কার্য স্বীকার করিলাম। আমি বলতে হচ্ছে কে? এখানে লেখক নিজের কথা বলছেন। লেখক কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি কি তিনিও কিন্তু এই বিবাহে যুক্ত হয়েছেন। অর্থাৎ ফুলের বিয়ে হচ্ছে, একটা ফুলের সাথে আরেকটা ফুলের, সেই বিয়ে থেকে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন। বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুর গেলাম। ভালো কথা। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহাদে না আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া, পরিমল মানে কি? সুগন্ধ ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে, রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি এওগণ স্ত্রী। এওগণ স্ত্রী মানে কি? সধবা স্ত্রী। সধবা স্ত্রী মানে কি? যাদের বিয়ে হয়েছে আর কি, তাদেরকে বলা হয় এওগণ স্ত্রী। আচার বরণ করিল। এওগণ স্ত্রী মানে কি? তুমি কোনো একটা বিয়েতে গিয়েছো, বিয়েতে দেখবা, বিয়েতে গেলে যখন ছেলে পক্ষ আসে মেয়ে পক্ষের বাড়িতে, মেয়ে পক্ষের পাশে কি অনেক মানুষ থাকে না? বিবাহিত, অবিবাহিত অনেক মানুষই তো থাকে। তাদের কথাই বলা হচ্ছে যে বিভিন্ন আচার, অনেক অনুষ্ঠান থাকে বিয়েতে, তাই বলা হচ্ছে যে এই যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি ফুলের যে এওগণ স্ত্রী আচার বরণ করিয়া নিলেন। অর্থাৎ ওদের যে স্ত্রীরা রয়েছে তারা হচ্ছে যখন বিয়ে করতে গিয়েছে পাত্র, তাদেরকে সুন্দরভাবে বরণ করে নিলেন। দেখলাম পুরোহিত উপস্থিত। পুরোহিত মানে বুঝতে পারছো তো? তোমরা যদি না জেনে থাকো তাও জানিয়ে রাখি, সাধারণত হিন্দু ধর্মাবলম্বীদের বিয়েতে কিন্তু পুরোহিত থাকে। সাধারণত বলা হয় ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ কিন্তু সাধারণত বিয়ে পড়ায়। এবং তোমরা যারা দেখোনি ভবিষ্যতে দেখবে, যারা দেখেছো তো তোমরা জানোই যে বিশেষ করে হিন্দুদের বিয়ের ফর্মালিটি কিন্তু অনেক বড়, মানে 2-1 ঘন্টায় কিন্তু হয় না, অনেক সময় 2 দিনও লেগে যায়। ঠিক আছে? তো সেই বিয়েতে যিনি পড়ান তাকেই বলা হয় পুরোহিত। তো স্বাভাবিকভাবে এখানে পুরোহিত উপস্থিত আছে তাদের বিয়েতে। নসীবাবুর নবম বর্ষীয়া কন্যা জীবন্ত কুসুম রূপিণী, যাকে বলা হচ্ছে কুসুমলতা, সূচো সুতো লইয়া দাঁড়াইয়া আছে। মানে বিয়েতে সাধারণত সূচ লাগে, সুতা লাগে, সেগুলো নিয়ে তিনি দাঁড়িয়ে আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। কন্যা সম্প্রদান কিভাবে করতে হয়? কন্যা সম্প্রদান করতে হয় হচ্ছে ছেলের হাতে মেয়ের হাত রেখে, যে সারা জীবনের মতো তোমার কাছে সম্প্রদান করে দিলাম। পুরোহিত মহাশয় দুজনকে এক সুতায় গাঁথিয়া গাঁট ছাড়া বাঁধিয়া দিলেন।
পুরোহিতরা কি করে, তোমরা দুদিন পরে বিয়ে দেখলে দেখবা যে এরকম ছেলের হাত মেয়ের হাত একসাথে দিয়ে এরকম বেঁধে দেয়, গাঁট ছাড়া বাঁধা, তার মানে হচ্ছে একেবারে বেঁধে দেয়। বুঝতে পেরেছো? তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। বাহ, বিয়ের পরপরই বরকে বাসর ঘরে নিয়ে গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিব। বাহ, কি সুন্দর। বিয়ের পরে তো বুঝতেই পারছো, এমনিতেই এইভাবে বিবাহ হয়ে গেল হঠাৎ করে, তো সেখানে বিভিন্ন ধরনের ফুল বা ফুলের পক্ষ থেকে ফুলের স্বামী স্ত্রীরা এসেছে, এক একটা ফুলের যে ইয়ৌগণ যাদেরকে বলা হলো, অর্থাৎ বিবাহিত স্ত্রীরা যারা এসেছে তাদের সবাই উপস্থিত। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাঁধিয়া রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। বাহ, কি সুন্দর। টগর ফুলকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ঠাকুরানী দিদি, তার মানে ঠাকুরমা যেটা, বা যেটাকে দাদি বলা হয়। এখানে তাহলে টগর ফুল সাদা, এবং সাদা অনেকক্ষণ ধরে বেঁধে আছে সুন্দর সৌন্দর্য নিয়ে, এবং আস্তে আস্তে সে শুকাইয়া উঠলেন, শুকিয়ে গেছে, সেটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। রঙ্গনের রাঙ্গামুখ হাসি ধরে না, তাহলে রঙ্গন ফুলের প্রসঙ্গ এসেছে, এবং সে যে দেখতে অনেক লাল এটা তো আমরা জানি। জুই, কন্যের সই, তাহলে কন্যার সই কে ছিল? জুই। সই মানে বোঝো তো? সই মানে কিন্তু দোস্ত, বান্ধবী। এখন তো সই শব্দটা শোনা যায় না, আগে ছিল। কন্যের কাছে গিয়া শুইল। বা বাবা, কন্যার কাছে যে কে শুইল? জুই ফুল। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল, মানে রাক্ষসী বলিয়া তামাশা করেছে বল। বকুল একে বালিকা, তাতে যত গুণ তত রূপ নহে, এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। কে? বকুল ফুল। আর জুস্কা ফুল, এখানে মনে হয় বানানটা ভুল হচ্ছে, যাই হোক ফুলটা মিস্টেক হয়েছে বানানটা এখানে। যে কোনো একটা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। ফুলটার বানানটা ঠিক ঠিক করে নিও, ঠিক আছে? তখন কমল কাকা ওঠ, কমল কাকা বলছে কি, ওঠ বাড়ি যাই, রাত হয়েছে। ও কি, ঢলে পড়বে যে। কুসুম লতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল, চমক হইলে দেখিলাম কিছুই নাই, সেই পুষ্পবাসর কোথায় মিশিল, মনে করিলাম সংসার অনিত্যই বটে। সংসার অনিত্যই বটে। এবার আস্তে আস্তে, হ্যাঁ ঝুমকা ফুল হবে, বুঝতে পারছি, ওখানে বানানটা মিস্টেক হয়েছে, ঝুমকার প্রসঙ্গ বলা হচ্ছিল। তাহলে এবার কি হলো, এই যে ওদের বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে হয়ে আস্তে আস্তে বলল যে এবার চলো বাড়ি যাই। এবার বাড়ি যাওয়ার প্রসঙ্গ যখনই এসেছে, তখন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই। তার মানে এই যে এত প্রস্তুতি নিয়ে এই ফুলের সাথে ওই ফুলের বিবাহ হলো, কিন্তু দিন শেষে কি হয়? দিন শেষে কিন্তু ফুল আস্তে আস্তে ঝরে যায়। একটু চিন্তা করে দেখো, একটা ফুল সকালবেলা দেখতে কত সুন্দর লাগে, একেবারে রৌদ্র করোজ্জ্বল দিনে সুন্দর ফুল কিভাবে বাতাসে হেলে দুলে থাকে, দিনের শেষে কিন্তু ওই ফুলের পাপড়ি আস্তে আস্তে ঝরতে 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 ঝরে যায়। ঠিক একইভাবে মানুষের জীবনের সাথে একটু কল্পনা করে দেখো, মানুষের জীবনের শুরুটা কত সুন্দর হয়, আস্তে 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 একটা পর্যায়ে যেয়ে কি, জীবনের শেষ পর্যায়ে যেয়ে কিন্তু ফুলের পাপড়ির মতো সবকিছু আস্তে 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 ঝরে যায়। এটাই বলা হচ্ছে যে সংসার জীবন, বাস্তব জীবন ঠিক এরকম, এই আছে এই নাই। অর্থাৎ আজকে তুমি আছো, কাল যে থাকবে কিনা এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এটা শুনতে খারাপ লাগলেও এটাই নির্মম বাস্তবতা। সেই রম্য বাসর কোথায় গেল, সেই হাস্যমুখী শুভ্র স্মিতা সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল। সব সময় যে একটু আগে হাসিতে হাসছিল, এত সুন্দর সুন্দর ফুল, তারা আজ কোথায় গেল? কিছুই আজ নাই। যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে ভূত সাগর গর্ভে
যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে। তার মানে বলা হচ্ছে তুমি যে মানুষই হও, যে সমুদ্রই হও, যে নক্ষত্রই হও, আজকে তোমার জন্ম আছে, তার মানে আজ হোক কাল হোক তোমার মৃত্যুও রয়েছে। এবং আজ তুমি যেভাবে আছো 2 দিন পরে যে এইভাবে থাকবে এটার কোনো নিশ্চয়তা নেই। এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। কত দামি একটা কথা। এখান থেকে কিন্তু সৃজনশীল টাইপের কোশ্চেন আসতে পারে। অর্থাৎ দিন শেষে সবকিছুই শূন্য। এই যে গল্পে দেখো লেখক বা একজন কবি কি করেন, কোনো রূপকের আশ্রয় নেন, তিনি কল্পনার আশ্রয় করেন। দেখো এতক্ষণ ফুলের বিবাহ নিয়ে কিন্তু আমরা নিজেরা হাসি ঠাট্টা করছিলাম। আরে কি এই ফুলের সাথে এই ফুলের বিয়ে হয়েছে, কি এই পদ্মের সাথে এই পদ্মের বিয়ে হয়েছে, গোলাপ ফুলের সাথে এর বিয়ে হয়েছে, তার সাথে এর বিয়ে হয়েছে। এবং দেখো ফুলের সারাদিন এত মাতামাতি করে বিয়ে হলো। মানুষের জীবনটাও কি এরকম নয়? একজন মানুষ সে জীবনে কত কিছুই করে, কত কর্মমুখর জীবন থাকে মানুষের, কিন্তু সবচেয়ে নির্মম বাস্তবতা হচ্ছে শেষ পর্যায়ে যেয়ে কিন্তু মানুষের সবকিছু শূন্যতেই পর্যবসিত হয়, সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে যায়। অর্থাৎ লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এখানে শুধু ফুলের বিয়ে দেননি, বিভিন্ন ফুলের প্রসঙ্গ কিন্তু তিনি আনেননি। তিনি কিন্তু এখানে মানব জীবনের নির্মম বাস্তবতার একটা প্রসঙ্গ তুলে ধরেছেন। মানব জীবনের নির্মম বাস্তবতা, অর্থাৎ জন্মালেই মরিতে হবে, অমর কে কোথা কবে। অর্থাৎ যে কোনো প্রাণীকেই যে মৃত্যুর স্বাদ নিতে হবে, সেই প্রসঙ্গটাও কিন্তু তিনি শেষ পর্যায়ে এসে তুলে ধরেছেন। ওকে, কুসুম বলিল ওঠ না কি করছো? আমি বলিলাম দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম হেসে এসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা? আমি বলিলাম ফুলের বিয়ে। তার মানে লেখক এক পর্যায়ে এসে বলছে যে আরে আমি তো বিয়ে পড়াচ্ছিলাম, আমি সবকিছু এতক্ষণ এই যে বিয়ে দিচ্ছিলাম। তখন বলছে ও পোড়া কপাল ফুলের। আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। কই, এই যে মালা গেঁথেছি দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রয়েছে। তার মানে জীবনের এই যে একটা ফুল দিয়ে আমরা ফুলের মালা গাঁথি, সেই ফুলের মালাতে সেই মালাও কিন্তু একসময় শুকিয়ে যায়। তাই বলা হচ্ছে যে আমিও তো তাদের বিয়ে দিলাম, আমিও তাদের জন্য মালা গাঁথলাম, কিন্তু একটা সময় দেখলাম সেই মালাও কিন্তু শুকিয়ে গিয়েছে। দেখো আমি গল্পটা পড়ানোর মধ্যে যতদূর পেরেছি অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিয়েছি। এখন আমি যে কথাটা ভাই তোমাদেরকে বলছিলাম, আমি ধরে নিচ্ছি আমি গল্পের মধ্যে কবিতার মধ্যে একটা শব্দের অর্থ জানি না, না জানতেই পারি। কেননা তুমি তো সব জানতে শমশের না, তুমি সবকিছু জানবা। তুমি সাথে সাথে কি করবা, একেবারে এই যে শব্দার্থ রয়েছে, শব্দার্থে এসে সাথে সাথে শব্দের অর্থটা জেনে তারপরে আস্তে আস্তে পড়বে। দেখবা যে আস্তে আস্তে তুমি ওই গল্পটা আগের থেকেও পড়তে কমফোর্টেবল ফিল করবা। এই যেমন এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু এসএসসি পরীক্ষা আসে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই যে এওগণ বলতে কাদের বোঝানো হচ্ছে, পরিমল শব্দের অর্থ কি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটা গল্প বা একটা কবিতা, ওর কিন্তু একটা সোর্স থাকে, এটার কিন্তু একটা উৎস থাকে। দেখবা খেয়াল করে যে কোনো গল্পের শেষে ওই গল্পটা ওই লেখকের কোথা থেকে নেওয়া হয়েছে। যেমন আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বলছিলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি জীবনে কম লিখেছেন? অনেক লিখেছেন। তাহলে এতগুলো লেখার মধ্য থেকে এই ফুলের বিবাহ নামক ছোট্ট গল্পটা তার কমলাকান্তের দপ্তর নামক গ্রন্থের 9ম সংখ্যক লেখা থেকে এটা নেওয়া হয়েছে। তো নবম টবম এগুলো পরীক্ষায় না আসুক, কোন গল্প থেকে নেওয়া হয়েছে, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে।
ওকে। হ্যাঁ, আলিফ একটা ভালো প্রশ্ন করেছো যে ভাইয়া আমি যে শব্দটার অর্থ বুঝতে পারছি না, যদি এনিহাও আমি দেখি যে কোনো না কোনো কারণে ওই শব্দটা আসলে শব্দার্থে নাই। আলিফ, থ্যাংক ইউ ভাইয়া তোমার প্রশ্নটা করার জন্য। তো না থাকতেই পারে যে তুমি এই মুহূর্তে একটা শব্দের অর্থ খুঁজছো বা পারছো না, ওই গল্পের মধ্যে এমন একটা শব্দ আছে যেটার অর্থ তুমি বুঝতে পারছো না, যেটা শব্দার্থেও নেই। তখন তুমি কি করবা? সাথে সাথে দেখো ভাইয়া তোমাদের কিন্তু এখন জানার বিভিন্ন ধরনের সোর্স রয়েছে। তোমরা কি করতে পারো, একেবারে সাথে সাথে একটু গুগলে সার্চ করো, আমি নিশ্চিত তুমি সাথে সাথে উত্তর পেয়ে যাবে। আমাদের সময় কিন্তু এগুলো ছিল না, তোমাদের সময় এগুলো আছে। এখন সত্যি কথা বলতে তোমার যদি ইচ্ছা থাকে যে আমি একটা শব্দের অর্থ জানবো, জাস্ট এটা ক্লিক করা দরকার। ফাহমিদা একটা বারবার প্রশ্ন করছো দিব্যকর্ণ। দিব্যকর্ণ বলতে হচ্ছে দেবতা কর্তৃক প্রদত্ত কর্ণ, কর্ণ মানে কান। দিব্যকর্ণ বলতে বোঝানো হচ্ছে সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত যে কর্ণ বা কানটা আমাদেরকে দেওয়া হচ্ছে, এটাই দিব্যকর্ণ, অর্থাৎ যে কানের মাধ্যমে আমরা শুনি। তো লেখক এটাকে একটু মডিফাই করে দিব্যকর্ণ বলেছেন। ওকে, থ্যাংক ইউ। তো আমি মূল ভাব নিয়ে আর ভাই বেশি কথা বলতে চাচ্ছি না, কেননা আমি এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম যতটা তোমাদেরকে বোঝানো যায় গল্পটা নিয়ে। তো এই জন্য আমি আসলে আর বিশেষ করে মূল ভাব নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কেননা তোমরা বুঝতেই পারছো মূল ভাবটা হচ্ছে কি বলা হয়েছে। মূল ভাব হচ্ছে মূলত এই গল্পটা আমরা যেভাবে আলোচনা করলাম, অর্থাৎ এই গল্পটার মধ্যে লেখক শুধু ফুলের প্রসঙ্গ এনেছেন বলা যাবে না, তিনি ফুলের নামকরণ করতে যে মানব জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে তিনি কিন্তু বাস্তবতাও তুলে ধরেছেন। কেমন বাস্তবতা? ফুল যেমন সারাদিন ফুটে যায়, মানুষকে অনেক হ্যাপি করে, মানুষকে অনেক সুখী করে, মানুষ ফুলের পরিমল বা সুগন্ধে আচ্ছাদিত হয়, একইভাবে ফুলেরও কিন্তু দিন শেষে সবকিছু শেষ হয়ে যায় এবং একটা সময় কিন্তু সেই ফুলের আর কোনো মূল্য থাকে না। একইভাবে মানুষের জীবনটাও কিন্তু অনেকটা এরকম। লেখক কিন্তু সেটাই মূলত বোঝাতে চেয়েছেন। তো চলো তাহলে আমরা ফুলের বিবাহ নামক এই ছোট গল্পের উপর ভিত্তি করে কয়েকটা পোল কোশ্চেন, আমি এই মুহূর্তে পোলটা দিতে পারছি না একটু টেকনোলজিক্যাল ইস্যুর জন্য, আমি আপাতত তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে একটু উত্তর করে জানাও। সবাই উত্তর করো, কোনো সমস্যা নেই, ভুল হচ্ছে কোনো সমস্যা নেই, তুমি অ্যাটলিস্ট ট্রাই করো। আর গল্পটা আমরা যেভাবে পড়লাম আমার তো মনে হয় না এই প্রশ্নে ভুল করা উচিত যে ফুলের বিবাহ নামক এই গল্পের পাত্র কে ছিল। প্রায় 1 ঘন্টা ধরে এটা নিয়ে কথা বলছি, আমার তো মনে হয় না এই প্রশ্ন আমাদের ভুল করা উচিত। থ্যাংক ইউ। স্থলপদ্ম মনে আছে? এবং স্থলপদ্ম কোথায় থাকতো? একটু উঁচুতে, এবং উঁচু বলতে কি এখানে একটু উঁচু জায়গায় তার অবস্থান ছিল, এটা কিন্তু গল্পের মধ্যে বলা হয়েছে। থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি তোমরা মোটামুটি গল্পটা বেশ মনোযোগ দিয়ে শুনেছো, সবার মোটামুটি উত্তর কারেক্ট হয়েছে। এই গল্পে কন্যাকুল বলতে কাদেরকে বোঝানো হয়েছে? কন্যাকুল বলতে কি বোঝানো হয়েছে? কন্যাকুল বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? কন্যাকুল মানে কি? এই কুল মানে কিন্তু বংশ, তাহলে কন্যাদের বংশ বা কন্যাদের সাইড বা কন্যাদের পাশ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আমরা একটু দ্রুত উত্তর করব। এই গল্পে কন্যাকুল বলতে মূলত বোঝানো হয়েছে, তোমরা সবাই যে উত্তরটা করেছো ডি নাম্বার অর্থাৎ ঘ নাম্বার, অর্থাৎ ফুলদেরকে এখানে কন্যাকুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আহ উদ্দীপকটা তোমরা দেখতে পাবে কিনা জানি না, দেখো তো যদি উদ্দীপকটা পড়া যায় তাহলে উত্তরটা করা যায় কিনা। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 সংখ্যক প্রশ্নের উত্তরটি দাও। আচ্ছা আমি একটু পড়ে দিচ্ছি। জমিদার জনার্দন ঘোষ মেয়ের বিয়ে দিতে গিয়ে পাত্র খুঁজে বেড়াচ্ছেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রায় বাহাদুর শুভাশিস চৌধুরীর একমাত্র পুত্র দেবাশিসকে পাওয়া গেল, রূপে গুণে সে অতুলনীয়। প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের দেবাশিসের সাথে ফুলের বিবাহ গল্পের সাদৃশ্য রয়েছে কোনটার সাথে? গন্ধরাজের, গোলাপের এবং রজনীগন্ধার।
আমি একটু পড়ে দিলাম, হয়তো তোমরা অনেকে দেখতে পাচ্ছ কিনা স্পষ্ট। 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে? ভেরি গুড, তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর কারেক্ট এসেছে, খ নাম্বার, অর্থাৎ গোলাপ ফুলের প্রসঙ্গ। এবং দেখো আমরা কিন্তু বলি গোলাপ, কিন্তু এখানে কিন্তু লেখা হচ্ছে গোলাপ, এই জিনিসটা লক্ষ্য করে দেখেছো? অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এই গল্পটা লিখেছিলেন তখন কিন্তু মানুষ গোলাপ না বলে মানুষ উচ্চারণ করত গোলাপ, এই জন্যই কিন্তু এখানে লেখা হয়েছে। থ্যাংক ইউ। ওকে, এবার কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, এই গল্পটা পড়তে আগে যতটা বিরক্তি লাগতো, যতটা খারাপ লাগতো বা ভালো লাগতো না, এখন কি একটু হলেও বুঝতে পেরেছো কিনা? সাদিয়া একটা প্রশ্ন করেছো যে ডেপুটি কালেক্টর মানে কি? ডেপুটি কালেক্টর মানে হচ্ছে এই এখনকার যুগে যাদেরকে বলা হয় ডিসি, এখন বলা হয় ডেপুটি কমিশনার, আগে তাদেরকে বলা হতো ডেপুটি কালেক্টর, অর্থাৎ যারা রাজস্ব সংগ্রহ করতেন। আমি কি বোঝাতে পেরেছি? একজন ডিসির কিন্তু অনেক কাজ। এখনকার যুগে আমরা যাদেরকে বলি না এই জেলার ডিসি, এই জেলার ডিসি, এই ডিসি মানে হচ্ছে ডেপুটি কমিশনার। আর আগের যুগে এটাকে বলা হতো, আগের যুগ না, আগের কালে এটাকে বলা হতো ডেপুটি কালেক্টর। আই থিঙ্ক দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার। ভাই একটু কি আগের থেকে বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। একটু বুঝলেই হবে। আরেকটা কথা বলি, শোনো, তোমরা, তোমাদেরকে আমি মনে হয় আমার ক্লাসে বারবার একটা কথা বলি যে দেখো, একটা ক্লাস থেকে তুমি যদি 50% 60% বুঝতে পারো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাই অনেক। তুমি এখন একটা কাজ করো, আমি ধরে নিচ্ছি আজকে ক্লাস থেকে তুমি 50% বুঝতে পারছো, তুমি এবার বাসায় নিজে নিজে এই গল্পটা আজকে কালকে পরশু একবার পড়ো, দেখবা আগের থেকেও তোমার বুঝতে ভালো লাগছে, আগের থেকে পড়তে ভালো লাগছে। এতদিন হতো কি আরে এই ফুল সেই ফুল, এর মধ্যে দুই একটা কঠিন কঠিন শব্দ আছে, কি অবগুণ্ঠন, কি দিব্যকর্ণ, কি এটা সেটা, কত কিছু কেমন জানি একটু মানে কঠিন কঠিন লাগতো কিছু। কিন্তু এখন দেখো 50% 60% 70% কিন্তু ইজি হয়ে গেছে। এখন তুমি একটু নিজে বাসায় সময় দাও, নিজে আর একটু পড়ো, আমি নিশ্চিত করে বলতে পারি এই গল্পটা থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু তুমি পরীক্ষা উত্তর করতে পারবে। বারবার একটা কথা বলি যে একটু বাসায় সময় দিতে হবে। তোমরা জানো যে আমাদেরও লিমিটেশনস রয়েছে। মনে করো এটা তোমার 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস, তো আমি চাইলে তো আমি তোমাকে 2 ঘন্টা 3 ঘন্টা পড়াতে পারছি না। আর বাস্তবে এটা এতক্ষণ মনোযোগ ধরে রাখাও কঠিন কাজ। আমি কি বোঝাতে পেরেছি? সো দরকার নেই, কিছুটা ক্লিয়ার হলো, কিছুটা নিজের সময় দাও, তারপরে বাসায় একটু প্র্যাকটিস করো, দু একটা কোশ্চেন গাইড বই থেকে কোশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো একটু পড়ো, রিডিং দেখো, 100% হয়ে যাবে। থ্যাংক ইউ। সাদি আরেকবার প্রশ্ন করেছো টিকা মানে কি? টিকা হচ্ছে শব্দার্থ, মানে একটা শব্দের অর্থ, আর টিকা মানে হচ্ছে একটা ব্যাখ্যা, ওই একটা লাইনের ব্যাখ্যা। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। ওকে, এরপরে আমরা, আমাদের সময় যদিও অনেক কম, তারপরেও আমি এই কবিতাটা একটু পড়িয়ে দিচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি। বন্দনা কবিতাটা তোমাদের কাছে একটু কঠিন লাগে এই জন্যে, এই কবিতাটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে কি শাহ মোহাম্মদ শগীর। মধ্যযুগে বাংলা সাহিত্যে যে কয়জন লেখক বাংলা সাহিত্যকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এই শাহ মোহাম্মদ শগীর, যার জন্ম মূলত 1400-1500 শতকে তার জন্ম। এবং সাধারণত দেখা যায়, দেখো এখানে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেমন জন্মসাল মৃত্যুসাল একেবারে এক্স্যাক্টলি লেখা ছিল, এইটা কিন্তু এখানে তুমি পাবে না। কেননা সত্যি কথা বলতে 1400 সাল বা 1500 সাল চিন্তা করে দেখো, এখান থেকে প্রায় 1000 বছর আগের কথা, তখন আসলে তার জন্মসালটা এক্স্যাক্টলি পাওয়া যায়নি। কিন্তু তার যে কবি পরিচিতিটা রয়েছে, এই কবি পরিচিতিটা খুব ভালোভাবে পড়ে যাবা। এখান থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় এমসিকিউ টাইপের কোশ্চেন থাকতে পারে, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, খুব ভালোভাবে পড়ে যাবা। যেমন পরীক্ষায় প্রশ্ন আসবে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম কে? উত্তর শাহ মোহাম্মদ শগীর। পরীক্ষায় প্রশ্ন আসবে ইউসুফ জুলেখা এই কাব্যের রচয়িতা কে? এটা ক্লাস 9 থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত, বিসিএস পরীক্ষায় এখান থেকে একাধিকবার প্রশ্ন আসছে ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা কে? শাহ মোহাম্মদ শগীর। সো মাথায় ঢুকায় রাখো।
নরোত্তম একটা প্রশ্ন করেছে যে ভাইয়া ক্লাসটা আরেকটু বাড়ানোর জন্য। ওকে ভাইয়া, তুমি 20 মিনিট আবদার করেছো, 20 মিনিট না হোক 10 মিনিট ক্লাসটা আজকে এমনি বাড়াতে হবে। সো মনোযোগ দিয়ে কবিতাটা বুঝে নাও, বুঝতে পারছো? কেননা যে কবিতাটা, আমি জানি কবিতাটা পড়তে তোমাদের খুব কঠিন লাগে, আমি এখন কবিতাটা ইজি করে নিচ্ছি সুন্দর করে বুঝিয়ে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনো। পরীক্ষায় প্রশ্ন আসবে গিয়াসউদ্দিন আজম শাহের সময় বা গিয়াসউদ্দিন আজম শাহের আমলে কোন লেখক তার লেখাটা চালিয়ে গিয়েছিলেন বা ধারা অব্যাহত রেখেছিলেন? উত্তর হবে শাহ মোহাম্মদ সগীর। ওকে, তাকে কিন্তু চট্টগ্রাম এলাকার অধিবাসী হিসেবে বিবেচনা করা হয় এবং ইউসুফ জুলেখা কাব্যে দেশি ভাষায় তিনি বিভিন্ন ধর্মীয় উপাখ্যান কিন্তু বর্ণনা করেছিলেন। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। শাহ মোহাম্মদ সগীর অনেক লিখেছেন, তার অনেক সাহিত্যকর্ম রয়েছে, কিন্তু তোমাদের বই অনুযায়ী লিখে দেওয়া হয়েছে যে ইউসুফ জুলেখা না জোলেখা। সো এটা মনে রাখবা, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। ইউসুফ জুলেখা কাব্যের লেখককে? উত্তর শাহ মোহাম্মদ সগীর। এবার এই কবিতাটা পড়তে যে তোমাদের কেন কঠিন লাগে? প্রথম কথা হচ্ছে, আমরা বাঙালিরা আমাদের কবিতা দেখলে গা জ্বালা করে। কেন গা জ্বালা করে? ও ভাইয়া কবিতা কিছু বুঝি না। আমি জানি, আমিও যখন তোমাদের মতো বয়সে ছিলাম, সত্যি কথা বলতে কবিতা দেখলে আমারই গা জ্বালা করতো, আরে কি লিখছে কি না লিখছে। কিন্তু পরে যখন আস্তে আস্তে একটু সিনিয়র হলাম, একটু বড় হলাম, তখন আমি দেখলাম যে না, কবিতা যদি একটু বুঝে বুঝে পড়া যায়, ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা শব্দ যদি জেনে জেনে বুঝে বুঝে পড়া যায়, তাহলে গল্পের থেকে কবিতা আরো সহজ। কেন কবিতা আরো সহজ? কেননা কবিতা দেখো, অল্প একটু জায়গায় একটা পুরো বিষয় এখানে তুলে ধরা হয়। এই যেমন 3টা স্লাইডেই এই কবিতাটা শেষ। কিন্তু দেখো, আমরা একটা গল্প পড়ে আসলাম, কি ফুলের বিয়ে টিয়ে দিল, তাই দেখো কত বড় একটা গল্প ছিল। কিন্তু এই কবিতার দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন, এই জাস্ট কয়েকটা লাইনে কিন্তু তিনি বোঝাতে পেরেছেন। শুধু আমার এখন কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, কবিতার মধ্যে যত অজানা শব্দ রয়েছে, এই অজানা শব্দের শব্দার্থ এবং টিকা কিন্তু, বারবার বলছি, কবিতার শেষে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, আগে এই কবিতাটা পড়ার শুরু করবা। পড়া শুরু করার সাথে সাথে যখনই তুমি যে শব্দে আটকিয়ে যাবে, সেই শব্দটার সাথে সাথে শব্দার্থ থেকে পড়ে তারপরে আস্তে আস্তে কবিতাটা পড়বে। তারপরে দেখবা তোমার পড়তে পড়তে কবিতাটা আরো সহজ হয়ে যাবে এবং তুমি তখন আস্তে আস্তে বুঝতে পারবা। ঠিক আছে? ওকে। যেমন একজন জিজ্ঞাসা করেছিলে ইতিমধ্যে যে ভাই টিকা কি? এতক্ষণ দেখো শব্দার্থ দেখালাম, একটা শব্দের একটা বা দুইটা যে অর্থ, এটাকে আমরা বলছি শব্দার্থ। আর টিকা হচ্ছে ব্যাখ্যা। যেমন কবিতার মধ্যে বলা হয়েছে, পিপিলার ভয়ে মাও না ধুইলা মাটিতে। তার মানে মায়ের স্নেহ মমতার তুলনা নেই। মায়ের সদা জাগ্রত কল্যাণ দৃষ্টি সন্তানের জীবন পথের পাথেয় স্বরূপ। শিশুকে মা যে বহু যত্নে লালন পালন করে, সেটা বুঝাতেই শাহ মোহাম্মদ সগীর এই কথাটি বলেছেন, পিপিলার ভয়ে মাও না ধুইলা মাটিতে। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ টিকা কি করে? টিকা মানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া। বিশেষ করে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, কবিতা পড়তে যে তোমরা একটু টিকার সহায়তা নিবা। টিকার সহায়তা নিয়ে তারপরে কবিতাটা পড়বা, তাহলে খুব সহজেই কবিতাটা বুঝতে পারবা। যেমন কবিতার মধ্যে বলা হচ্ছে, অসক্ষ আসিল মুই দুর্বল সাবাল। তার মানে কবি এখানে মানব শিশুর শৈশবকালীন অবস্থার কথা বলা হচ্ছে। আজকে তুমি আমি যে এত বড় হ্যান ক্যারেঙ্গা ত্যান ক্যারেঙ্গা, আমরা একবারও চিন্তা করেছি আমাদের জন্মের পর থেকে 2 বছর 3 বছর পর্যন্ত আমাদের যে অসহায় সময়টা,
ওই সময় আমাদের বাবা আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, এটা কখনো আমরা একবারও কল্পনা করে দেখেছি? একবার চিন্তা করলে বুঝতে পারবা কি অসহনীয় কষ্ট বিশেষ করে মায়ের থাকে। তাই সেই কথাটা শামস সগীর লেখার মাধ্যমে তুলে ধরেছেন, অশক্য আসিল মুই দুর্বল সাবাল। অর্থাৎ এখানে মানব শিশুর অসহায়কালীন অবস্থার কথা বলা হয়েছে এবং মায়ের যত্নে আস্তে আস্তে সে যে বড় হয়ে ওঠে এটার কথা বলা হয়েছে। তাহলে চলো আস্তে আস্তে আমি কবিতাটা একটু বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো, একবার শুনলে সব বুঝতে পারবা। কবিতাটা শুরু হয়েছে, কবিতার নাম কি? বন্দনা। বন্দনা মানে কি তাও আমাকে বুঝিয়ে দিতে হবে। বন্দনা মানে কি? কারো কোনো কিছু বন্দনা করা, অর্থাৎ মনে করো যে সামনে তুমি আছো, আমি তোমাকে বন্দনা করলাম, এই বন্দনা মানে তোমার প্রশংসা করা, ঠিক আছে? দ্বিতীয় প্রণাম করো মাও বাপে পাত্র, জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়। বসুধা মানে কি? বসুধা মানে পৃথিবী। হন্তে মানে কি? হন্তে মানে হতে। বলতে চাচ্ছে দ্বিতীয় প্রণাম করো বাপ মায়ে, অর্থাৎ প্রণাম বলতে এখানে কি বলা হচ্ছে? প্রণাম মানে যে এই প্রণাম, এটাও এক প্রণাম। আবার এখানে বলা হচ্ছে তুমি বাবা মাকে আগে সালাম করো, আগে প্রণাম করো, তাদেরকে আগে সম্মান করো। এই পৃথিবীতে যে আমরা আলোর মুখ দেখেছি, আমরা যে পৃথিবীতে এখনো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, এর পিছনে আমাদের বাবা মায়ের যে অবদান, এটা আসলে সারা জীবন ধরে পরিশ্রম করেও আমি মনে করি যে একজন সন্তান বাবা মায়ের যে সার্বিকভাবে যে ভূমিকা থাকে একটা সন্তানের পিছনে, চুল পরিমাণ চেষ্টা করে, মানে সর্বোচ্চ চেষ্টা করেও চুল পরিমাণ এই ঋণ শোধ করা যায় বলে আমার মনে হয় না। এই জন্য শামস সগীর একেবারে কবিতার শুরুতে বলছে আগে বাবা মাকে প্রণাম করো, বাবা মাকে সালাম করো। এই সালাম মানে, এই প্রণাম করা মানে কি? বাবা মায়ের অবাধ্য হওয়া যাবে না। এই সালাম করা, এই প্রণাম করা মানে কি? বাবা মা যেন এমন কোনো আচরণ আমরা করব না যেন তারা কষ্ট পান। আমি কি বোঝাতে পেরেছি? পৃথিবীতে প্রচলিত প্রত্যেকটা ধর্মে কিন্তু বলা হয়েছে যে তোমরা বাবা মাকে কিন্তু কখনো অসম্মান করবে না। এটা বিভিন্ন ভাষায় বিভিন্ন অ্যাঙ্গেলে এক একটা ধর্মগ্রন্থে এক একটা ভাবে বলা হয়েছে, কিন্তু কথার সামারি একটাই, অর্থাৎ বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে কোনো সন্তান কখনো ভালো কিছু করেছে আমার মনে হয় এটা সম্ভব না। প্রিয়াঙ্কা বলছে আমি বানান ভুল করেছি। কোন বানান ভুল হয়েছে প্রিয়াঙ্কা একটু দেখিয়ে দাও তো। পৃথিবী বানান তো ঠিক হলো, কোনটা ভুল হয়েছে দেখিয়ে দিতে পারো? আমিও তো দিন শেষে মানুষ, বানান একটা দুইটা ভুল হতেই পারে, তবে ইন জেনারেলি আমার ভুল হয় না আর কি। ওকে, সো বলতে যাচ্ছে যে মা বাবা মাকে সালাম করো, প্রণাম করো, তাদেরকে সম্মান করো, তাদেরকে শ্রদ্ধা করো, তারা যেন তোমার কোনো আচার আচরণ দ্বারা কখনোই কষ্ট না পান। এবং বলতে যাচ্ছে যাদের দয়া হতে তোমার জন্ম হইল কোথায়? এই বসুধায়, এই পৃথিবীতে। আজকে যে তুমি এত চিল্লাচিল্লি করো এটা সেটা, এই পৃথিবীতে তুমি যে আলোর মুখ দেখেছো, এটা কাদের জন্য, কিসের জন্য সম্ভব হয়েছে? বাবা মায়ের জন্য। এবং আজকে দেখলে খুব অবাক লাগে যে বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা এটা সেটা কত কিছু দেখি, আগে এগুলো দেখা যেত না। যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, বাবা মায়ের সাথে এত এক্সট্রিম লেভেলে মিসবিহেভ করছে সন্তান, যেটা শুনতে গেলেও চোখে পানি চলে আসে। এটা কখনোই মনের ভুলেও তোমরা করবে না, ঠিক আছে? হ্যাঁ, বাবা মার সাথে কোনো না কোনো বিষয় তোমার এই মুহূর্তে হয়তো একটা বিষয় মতের মিল হতেই পারে, কিন্তু তুমি এমন কোনো আচরণ করবে না যেটার মাধ্যমে তারা কষ্ট পেতে পারেন। বুঝতে পেরেছো? গুড। পিপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে। থুইলা মানে কি? থুইল মানে রাখলো। তুমি যখন ছোট ছিলে তুমি একবারও কল্পনা করে দেখছো তোমার মা রাতের পর রাত, দিনের পর দিন জেগে আছে? আজকে যে তুমি আমি এত ভালো ঘরে আছি, ভালো জায়গায় আছি, ছোটবেলায় তোমার বা আমার যখন জন্ম হয়েছিল, যাতে একটা পিঁপড়া পর্যন্ত তোমাকে কামড় না দিতে পারে, তোমাকে কোলে নিয়ে সারা রাত তোমার মা জেগেছিল, রাতের পর রাত, দিনের পর দিন।
শিয়ামণি প্রশ্ন করেছে প্রথম প্রণাম কাকে পড়বো। প্রথম প্রণাম বুঝতেই পারছো, আগে তো সৃষ্টিকর্তাকে প্রণাম করব, সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নিজেকে নত করব, নিজেকে নত করে ফেলবো সৃষ্টিকর্তার কাছে, তারপরে দ্বিতীয়ভাবে নিজেকে নত করব কার কাছে, বাবা মার কাছে। তাই এখানে দ্বিতীয় প্রণাম এই উদ্দেশ্যে বলা হয়েছে। থ্যাংক ইউ, ইটস এ গুড কোশ্চেন ফ্রম ইউ। কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত, কোল দিয়ে বুক দিয়ে তোমাকে আগলে রেখেছে। অশক্য আসিল মই দুর্বল সাবাল, তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। অশক্য আসিল মই দুর্বল সাবাল, সাবাল মানে কি, বাংলাদেশে এখনো অনেক এলাকা আছে ছেলেরে সাবাল বলে ডাকা হয়। অশক্য আসিল মই, অশক্য মানে অশক্ত মানে একেবারে দুর্বল। আমি যে আজকে এত কথা বলি, এই রে আমি কত মানে অহংকার, কত দিক থেকে নিজের অহংকারে আমাদের পা মাটিতে পড়ে না। একটা প্রাণী, মানব শিশু যখন পৃথিবীতে প্রথম আসে, সে কত অসহায় থাকে, কত দুর্বল থাকে। আমি তো মনে করি যে এই পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে অসহায় প্রাণী হচ্ছে মানুষ। এবং কল্পনা করে দেখো, চিন্তা করে দেখো, মানুষের জন্মের শুরুতে যেমন সে অসহায় থাকে, একেবারে মৃত্যুর ঠিক আগেও কিন্তু সে অসহায়। পৃথিবীতে তুমি অন্য কোনো প্রাণীর মধ্যে এই অসহায়ত্ব দেখবে না। তুমি দেখবে অন্য যে কোনো প্রাণী হতে পারে, একটা কুকুর, একটা বিড়াল, একটা গরু, একটা ছাগল, দেখবে যে জন্মের পরপরই সে দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিচ্ছে। আর মানুষ কি অসহায় জীবন, তারপরে ঠিক একইভাবে মৃত্যুর আগেও কিন্তু কত নির্ভরশীল আমরা। তাহলে আমার কথা হচ্ছে, এই এত অসহায়ত্ব নিয়ে আমাদের কেন এত অহংকার, কেন এত গর্ব? এই কবিতাটা তোমাদের এখানে এমনি দেওয়া হয়নি, পড়তে আনইজি লাগে আমি জানি, কিন্তু কবিতার অর্থ যখন তুমি বুঝে যাবা, দেখছো আমি শুরুতে বলছিলাম যে এই কবিতাটা অনেক কঠিন, কিন্তু যখন তুমি বুঝবা, দেখবা পড়তে গেলে তোমার চোখে পানি চলে আসছে, যে এত বাস্তবসম্মত একটা কথা শাহ মোহাম্মদ সগীর এখান থেকে 1000 বছর আগে এই কথাটা বলে গেছেন তিনি তার কবিতার মাধ্যমে। তারপরে বলছে, না খাই না খাওয়ায় পিতা না পরি পড়ায়, কত দুঃখে একে একে বছর গোয়ায়। তার মানে না খেয়ে না পেয়ে পিতা আমাদের জন্য কত কষ্ট পরিশ্রম করেছেন। আমাদের একটা সমস্যা কি, আমি যদি জিজ্ঞাসা করি, এই প্রশ্নটা করাটাই অবন্তর, যে তোমার প্রিয় কে, মা না বাবা? অনেকে এই ধরনের আলতু ফালতু প্রশ্ন করে, একেবারে বাজে প্রশ্ন। এই প্রসঙ্গটা তোলাটাই হচ্ছে ভুল। বাবার অবদানটা ওইভাবে দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু তুমি কখনো একবারও কল্পনা করে দেখেছো যে বাবা যে সারাদিন, সে সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করছে, কত কষ্ট, কত পরিশ্রম করছে দিন শেষে একটু তোমাকে ভালো রাখার জন্য। মানে মা খুব কাছ থেকে কাজ কাম করে, আমাদের লালন পালন করে, আমাদের টেক কেয়ার করে বলে মনে হয় অনেক কিছু, কিন্তু মা যে এত কিছু তোমার জন্য করছে, এটা ব্যাকগ্রাউন্ডে কে আছে? নিশ্চয়ই বাবা। তাই বলতে যাচ্ছে যে না খাই খাওয়ায় পিতা না পড়ি পড়ায়, কত দুঃখে একে একে বছর গোঙায়। মানে দিনের পর দিন, বছরের পর বছর বাবা কত কষ্ট পরিশ্রম করছে। পিতা কো নেহায় জিউ জীবন যৌবন, কনে বা সুদিব তান ধারক কাহন। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়, দোসর জনম দিলা তিহ সে এখানে বানানটা ভুল হয়েছে, আম্মার হবে, এটা আহমার হবে। পিতা কো নেহায় জিউ জীবন যৌবন, কনে বা সুদিব তান ধারক কাহন। পিতার যে নিজের জীবন যৌবন রয়েছে, সেটা সম্পূর্ণ বিসর্জন দেয় কিসের জন্য? সন্তানের জন্য। এখানে পিতার ভূমিকার কথা বলা হচ্ছে, মাতার ভূমিকাটা এই মুহূর্তে এই প্রসঙ্গে বলা হচ্ছে না। পিতার যে সার্বিকভাবে সারা জীবন ধরে তিনি আমাদের জন্য এত কিছু করে যান, সেটার কথাই বলা হচ্ছে। আম্মা পুরবাসী আস যত পৌরজন, আম্মা বলতে এখানে বলা হচ্ছে আমার। পুরবাসী বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যারা জগৎবাসী আছি, এখানে জগৎবাসী অর্থাৎ এই জগতে যারা আমরা বসবাস করছি,
এই জগৎবাসীর কাছে আমাদের যত পৌরজন আছে অর্থাৎ আশেপাশের লোকজন আছে, ইষ্ট মিত্র আদি যত সভাসদগণ অর্থাৎ আমার আশেপাশে আমার যত আপনজন আছে তাদের কথা বলা হচ্ছে। আপনজন তান সভান পদে মহার বহুল ভকতি, এই ভকতি মানে হচ্ছে ভক্তি। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে শ্রদ্ধা। বলতে যাচ্ছে আমার আশেপাশে যত আমার আপনজন আমার প্রিয়জন আছে তাদের সকলের প্রতি আমার ভক্তি বা শ্রদ্ধা থাকতে হবে। শুধু বাবা মাকে অবদান না, তুমি যখন ছোটবেলায় ছিলে, তোমায় যখন একেবারে অসহায় অবস্থায় ছিলে, তুমি একবারও কল্পনা করে দেখেছো তোমার খালা, তোমার বাড়ির পাশের চাচি চাচা, তোমার খালা খালু, তোমার ফুপু তোমার ফুপি, যাই বলো, ছোটবেলায় তোমাকে কতদিন তোমাকে কোলে ধারণ করেছে, কতদিন তোমাকে রেখেছে, আর আজকে তুমি বড় হয়ে গেছো, বছরে একটা দিনও তোমার তাদের খোঁজ নেওয়ার সময় হয় না। তুমি কি বলো? আমি এই ব্যস্ত, আমি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। এইসব নাটক বাদ দাও। মাসে অন্তত একবার হলেও তোমার পরিবার পরিজন যারা আছে তাদের খোঁজ খবর নিবে। কারণ আজকে তুমি যা, এটার পিছনে তোমার অনেক ব্যক্তির ভূমিকা রয়েছে, অনেক ব্যক্তির অবদান রয়েছে, এটা তোমাকে কৃতজ্ঞ চিত্তে স্বীকার করতে হবে। তুমি যদি স্বীকার না করো, ইট উইল বি গ্রেট মিস্টেক ফর ইউ। সপুটে প্রণাম মহার মনোরথ গতি। মনোরথ মানে কি? মনোরথ মানে ইচ্ছা। আমার ইচ্ছা তাদেরকে আমি একেবারে সপাটে প্রণাম করব। এই প্রণাম বলতে কি বোঝানো হচ্ছে? সালাম। এই সালাম প্রণাম না, তাদের প্রতি আমি নত হব, তাদের প্রতি কৃতজ্ঞ চিত্তে স্বীকার করব। ওই প্রণাম বলো, নমস্কার বলো, সালাম বলো, এটা শব্দগুলো পরে, তাদের প্রতি তোমার একটা সম্মান থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, সেটাই এখানে বলা হচ্ছে। মুহাম্মদ সগীর হীনবহ পাপ ভার, সভানক পদে দোয়া মাগো বারবার। অর্থাৎ মোহাম্মদ সগীর তিনি নিজেই বলছেন, আমাকে ক্ষমা করে দিয়েন, আমার দ্বারা যদি কখনো কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়েন, এবং আমি কৃতজ্ঞ চিত্তে আমি এই পৃথিবীতে যাদের কাছে ঋণী, আমার বাবা মা, আমার পরিবার পরিজন, আমি তাদের কাছে আমার পাপের ভার নত করলাম। আমি আমাকে নত করলাম, আমি ছোট হলাম, এবং আমি কৃতজ্ঞ চিত্তে তাদের কাছে আমার ঋণ স্বীকার করলাম। অর্থাৎ কবি নিজেই কিন্তু কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্বীকার করেছেন, স্মরণ করেছেন। তো যাই হোক ভাইয়া, ছোট্ট কবিতা, কিন্তু কবিতার যে মূল লাইন দেখো, ফাহমিদা একটা প্রশ্ন বারবার করছেন যে কবিতার প্রথম লাইন বইয়ে কেন দেওয়া হয়নি। দেখো ভাইয়া, এই প্রশ্নটার উত্তর আসলে আমার কাছেও নেই, বুঝতে পেরেছো? যেটুকু কবিতা দেওয়া দরকার, এবং হয়তো কবিতার প্রথমে তিনি এটাও নাও লিখতে পারেন, তবে আমার মনে হয় লিখেছেন। অনেক বড় কবিতা তো, হয়তো ছোট করে পরিমার্জিত উপায় তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, বুঝতে পেরেছো? সো আমি যে কথাটা আরেকবার শেষবারের মতো বলবো, ধরে নিচ্ছি কবিতাটা কঠিন, কিন্তু এখন কেন কঠিন লাগবে না? এই যে প্রত্যেকটা কঠিন শব্দের শব্দার্থ আমি জেনে গেলাম, জেনে আস্তে আস্তে আমি কবিতাটা পড়া শুরু করলাম। তারপরে কি করলাম? ভাইয়া তো এই কবিতার যে সামারি, আমি তো অন্তত এই কবিতার মূল সারাংশটা তোমাদের বোঝাতে পেরেছি, যে কবি শাহ মোহাম্মদ সগীর কি বোঝাতে চেয়েছেন। বাবা মায়ের কৃতজ্ঞতা, কৃতজ্ঞ চিত্তে স্বীকার করার কথা বলেছেন, পরিবার পরিজনের খোঁজ খবর নেওয়ার কথা বলেছেন, আমাদেরকে এই মানুষগুলোর প্রতি যে আমাদের ঋণ রয়েছে তিনি সেটা স্মরণ করিয়ে দিয়েছেন কবিতার মাধ্যমে। জাস্ট এটুকুই সামারি। আর শাহ মোহাম্মদ সগীরের এই লেখাটা নেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল তার ইউসুফ জুলেখা নামক কাব্য থেকে, এবং বন্দনা পর্ব থেকে এই কবিতা অংশটা নেওয়া হয়েছে। বন্দনা পর্ব কি? এই ইউসুফ জুলেখা অনেক বড় একটা কাব্যগ্রন্থ বা কাব্য যাই বলি না কেন, সেখানকার বন্দনা পর্ব একেবারে স্টার্টিং থেকে নেওয়া হচ্ছে, এবং স্টার্টিং এর লেখা, এটা শুরু থেকে নেওয়া হয়েছে। কবিতার মূল ভাব আমি এতক্ষণ বললাম। এবার তাহলে চলো, সময়ের স্বল্পতার জন্য আর সৃজনশীলে যাচ্ছি না, আপাতত আমরা বন্দনা কবিতার উপর ভিত্তি করে কয়েকটা এমসিকিউ কোশ্চেন একটু সলভ করব। সবাই
একটু কাইন্ডলি কমেন্ট বক্সে একটু আমরা উত্তর করি যে কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি। কবিতা থেকে সরাসরি প্রশ্নটা করা হচ্ছে, আমরা একটু দ্রুত উত্তর করব। কবিতাটার যে মূল ভাব, মূল বক্তব্য, এটা তোমরা ভিতরে ধারণ করবা। বুঝতে পেরেছো? শুধু শুধু একটা কবিতা কিন্তু এখানে দেওয়া হয়নি, তোমাদের চিন্তা ভাবনার জগৎকে একটু নাড়া দেওয়ার জন্য। কি হাফিজ, কথা ঠিক আছে না? ক্যান্সেল? থ্যাংক ইউ ভাইয়ারা, থ্যাংক ইউ। তোমাদের উত্তর আমি দেখতে পাচ্ছি একেবারে পারফেক্ট। পিঁপড়া, এবং অনেকে কিন্তু পিঁপড়া বানানে চন্দ্রবিন্দু দেয় না, মাথায় রেখো পিঁপড়া বানানে চন্দ্রবিন্দু হবে। কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি? পিঁপড়া, চিন্তা করতে পারো? পিঁপড়া তো অনেকে মাটিতে রাখলে সন্তানের গায়ে ঠান্ডা লাগবে, এই জন্যে তার যেন ঠান্ডা না লাগে। আমি তোমাদেরকে এটা বলছি আর আমার চোখের পানি ছলছল করছে যে সন্তানের প্রতি মায়ের মায়া, মমতা, টান কোথায়, আর সেই সন্তান দুদিন পরে মায়ের জন্য কি করে। ইটস রিয়েলি ভেরি প্যাথেটিক। এবং আজকালকের এই যুগে এসে এই যে বিভিন্ন দিকে বিভিন্ন কিছু সংবাদ তোমরাও দেখো, আমিও দেখি, শুনি, এটা দেখলেই মানে মাথা খারাপ হয়ে যায়। এটা কি করে সম্ভব? ভেরি ভেরি ব্যাড। এনিওয়ে, কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি? পিঁপড়া হবে না? পিঁপড়াই হবে, এখানে উত্তরটা ভুল হয়েছে, আমি উত্তর ঠিক করে দিয়েছি, এটাই হবে ভুল। পরবর্তী প্রশ্ন, না খাই খাওয়ায়ে পিতা এই চরণে কি প্রকাশ পেয়েছে? আমি পড়ানোর সময় বলেছিলাম পিতা না খেয়ে তোমাদেরকে খাইয়েছে, এটার দ্বারা কি প্রকাশিত হয়েছে? অপত্য স্নেহ, সন্তান বাৎসল্য এবং উদারতা। সিয়ামণি বলছে আমার বাবা মাকে আমরা সবাই ভালোবাসি। তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো কে কে তার বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসো। শুধু কি সিয়ামণি ভালোবাসে নাকি তুমিও ভালোবাসো? বলো, সত্যি কথা বলবা, শুধু আমাকে বলার জন্য বলো না কিন্তু। এবং এই ভালোবাসা যে শুধু মুখে মুখে ভালোবাসা তা কিন্তু না, ভিতরে হৃদয়ে ধারণ করতে হবে। বুঝতে পেরেছো? আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা একান্ত আমার ব্যক্তিগত চিন্তা, এটা আমার ভুল হতে পারে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি কোনো মানুষ তার বাবা মাকে সত্যিকার অর্থে ভালোবাসে, এই ভালোবাসা মানে হচ্ছে বাবা মায়ের প্রতি যে দায়িত্ব কর্তব্য, যদি সেটা সে পালন করে থাকে, তাহলে আমি মনে করি যে এই পৃথিবীতে তার আর খুব বেশি কিছু করার দরকার নেই। ইটস মোর দ্যান এনাফ। এত তোমার ওই হাসপাতাল প্রতিষ্ঠা করার দরকার নেই, এতিমখানায় যে বড় কিছু করে দেওয়ার দরকার নেই, এটা করতে হবে না, সেটা করতে হবে না। তুমি আপাতত তোমার বাবা মাকে, তোমার যে দায়িত্ব কর্তব্য আছে সেটা পালন কর। আর যে সন্তান তার বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারে, সে তার পরিবার, পরিজন, সমাজের জন্য দায়িত্ব কর্তব্য পালন করতে পারে বলে আমি মনে করি। ওকে, এটা আমার চিন্তা, এখন আমার চিন্তায় ভুলও থাকতে পারে। এনিওয়ে, এটার উত্তর তোমরা বুঝতে পারছো, 1 এবং 3, অর্থাৎ অপত্য স্নেহ এবং উদারতা। অপত্য স্নেহ বলতে কি বোঝায়? কোনো ব্যক্তির প্রতি যে স্নেহটা, সেটাই। এই প্রশ্নটার দিকে না যায়, এটা প্রশ্নটা খুব একটা ভালো লাগছে না আমার কাছে। গুড। ওকে, সো ইয়াং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে কিন্তু 1 ঘন্টার বেশি সময় ক্লাস নিয়ে ফেললাম। সো একটু সময় বেশি নিয়েছি, আশা করি তোমরা কিছু মনে করবে না এটা। বিষয়টা হচ্ছে যে আসলে টপিক দুইটাই বেশ বড় ছিল, আর কবিতাটা তো তোমরা নিজেরাও বুঝতে পারছো কবিতাটা কেমন যেন একটু কঠিন কঠিন। সেই 100 বছর আগের যে শব্দ, সেই শব্দগুলো শাহ মোহাম্মদ সোগের তার কবিতায় ব্যবহার করেছেন। এই জন্য যখন আমরা আজকে এসে ওটা পড়তে যাই আমাদের কাছে একটু কঠিন লাগে, কিন্তু যখন আমি শব্দার্থ দেখে দেখে পড়বো, কবিতাটা দেখবে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। সিদরাতুল একটা প্রশ্ন বারবার করছে যে বাৎসল্য মানে কি? সন্তান মানে, বাৎসল্য মানে হচ্ছে কোনো কিছুর প্রতি, অর্থাৎ সন্তান বাৎসল্য, অর্থাৎ সন্তানের প্রতি যে মায়া, মমতা, সেটাই বোঝানো হচ্ছে আর কি। ওকে, সো
আজকের এই ক্লাসের উপর ভিত্তি করে তোমরা জানো 11 তারিখ এবং 12 তারিখে লাইভ এক্সাম রয়েছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই এক্সাম অ্যাটেন্ড করবে এবং অবশ্যই এক্সাম ভালো হোক খারাপ হোক সুন্দরভাবে এক্সামটা দিবে। আজকে তাহলে এ পর্যন্তই। খুবই ভালো লাগলো, তোমরা অলরেডি কমেন্ট বক্সে সবাই জানিয়েছো যে সবাই তোমরা তোমাদের আব্বা আম্মুকে অনেক অনেক বেশি ভালোবাসো। আমি রিকোয়েস্ট করব ভালোবাসা শুধু মুখে মুখে না, এটা যেন বাস্তবে বাস্তবায়িত হয়। ঠিক আছে, সেই আশা রেখে সেই শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি পরবর্তী দিন ঠিক বাংলা দ্বিতীয় ক্লাসে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ।